নূরের পরনে টকটকে লাল শাড়ি, গোধূলির শেষ আলো মেখে থাকা পলাশবন দেখতে যেমন ঠিক তেমনই লাগছে তাকে। মাথায় সুতির নিকাব নিখুঁতভাবে আড়াল করে রেখেছে মুখ, শুধু দেখা যাচ্ছে কাজলের গাঢ় টানে দীর্ঘায়িত নয়নযুগল, আর তার উপর লাল আইশ্যাডোর কোমল পরশ। বর্ষাস্নাত আকাশের সন্ধ্যার নীলচে মেঘ জমে থাকলেও যেমন দেখায়, তার অশ্রুতে টলমল করা চোখ দুটো ঠিক তেমন দেখাচ্ছে, শিশিরবিন্দুর মতো ঝাপসা মায়া আর গভীর বিষণ্ণ। মনে হচ্ছে অসংখ্য অব্যক্ত আর্তনাদ, অপূর্ণ স্বপ্ন আর কিছু গোপন প্রেমের কথা এসে আশ্রয় নিয়েছে ওই দুটি চোখের অতল গহ্বরে। জেলখানার মোটা লোহার গারদের ওপাশে নিশ্চুপ শুয়ে আছে মূসা, কপালের উপর রাখা এক হাত, অন্য হাতটি পড়ে আছে অবহেলায়, চোখ দুটো আধবোঝা, একটি পা আর একটির উপর তুলে দোলাচ্ছে নির্ভার ভঙ্গিতে। দেখে মনে হচ্ছে কারাগারে আসামি নয়, বরং নিজের ভাবনার সাম্রাজ্যের একমাত্র অধিপতি সে। মুখে উৎকণ্ঠা নেই, নেই মুক্তির আকুতি কিংবা পরাজয়ের ক্লান্তি। যে পুরুষ নিজের ভেতরের ভয়কে বহু আগে শ্বাসরোধ করে হত্যা করেছে, তার কাছে কারাগারের দেওয়াল কেবল ইট পাথরের নির্মাণ। নূর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। লোহার মোটা গারদের ফাঁক গলে মানুষটিকে দেখা যাচ্ছে স্পষ্ট। মানুষটাকে এভাবে দেখে হৃদয় নিংড়ে এলো তার। গলার কাছে দলা পাকিয়ে থাকা শত শত শব্দের ভিড়ে কোন সম্বন্ধটা উচ্চারণ করে ডাকবে সেটুকু মনে করতে বেগ পোহাতে হলো খুব। অনেকক্ষণ পর কাঁপতে থাকা ঠোঁট থেকে বেরিয়ে এলো একটিমাত্র শব্দ, মুসা ভাই। মুসা বন্ধ চোখ দুটো খুলে গেল তড়ক করে। নূরের কণ্ঠ পেতে বুকের গভীরে জমে থাকা সমস্ত যন্ত্রণা বিদ্যুতের মতো বয়ে গেল সারা শরীরে। চোখের মণি কেঁপে উঠল, চিনচিন ব্যথা শুরু হলো হৃৎপিণ্ডে। পর মুহূর্তে বহু বছরের অনুশীলনে গড়া সেই কঠিন খোলস সব অনুভূতিগুলোর উপর ঢাকনা চাপিয়ে দিল। মুখের পেশিগুলো শক্ত করল ইচ্ছাকৃতভাবে। আবেগের দরজাটি বন্ধ করে দিল ভেতর থেকে। তাড়াহুড়ো করল না, ধীরে ধীরে কপাল থেকে হাত সরালো আগে, পা নামালো রয়ে শয়ে। মেঝেতে ঠেস দেওয়া শরীরটা সোজা হয়ে উঠে বসলো। প্রতিটি নড়াচড়ার আগে নিজেকে পই পই করে মনে করিয়ে দিল, নূরের সামনের ভেতরে ক্ষীণ দুর্বলতা প্রকাশ করা যাবে না, কিছুতেই না। তারপর ধীর পায়ে নূরের দিকে এগিয়ে এলো। লোহার শিকের দুই পাশে দাঁড়িয়ে রইল দুজনে। মাঝখানে কয়েক ইঞ্চি লোহা, অথচ দূরত্ব হয়তো বেশ হতে চলছে কয়েক বছর। নূরের অভিলাষ চাহিনীর দিকে তাকিয়ে মুসা ঠান্ডা গলা বলল, বিয়েটা ভাঙলি তবে? তখন স্বামী একেবারে চলে যায়নি। অপরাধ বোধ আর নিজের করা কৃতকর্মের অনুশোচনায় তার পথ রোধ করেছিল। সে আবারও ফিরেছিল নূরের দুয়ারে। বাড়ি ভর্তি মেহমান তখন। সবাই বরপক্ষে মেহমানদের নিয়ে ব্যস্ত। সেই সুযোগে ঘরের পিছনের দিকে মুসা যেই টিনের আলগা করে রেখেছিল, সেই টিনটা খুলে নূরের ঘরে ঢুকেছিল সে। নূরকে খবর দিয়েছিল মুসার। সেই শুনে মেয়েটা ভুলে ভালো মন্দ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেন জানি মুসার চিন্তায় মস্তিষ্ক শূন্য হয়ে এসেছিল। তাকে দেখার জন্য তরপাতে তরপাতে এসে দাঁড়িয়েছে এই পর্যন্ত। নূর পলকহীন তাকিয়ে রইল মুসার দিকে। হঠাৎ নিঃশ্বাস আটকে এলো তার। শক্ত খোলসা আবৃত মানুষটার ভেতরে পোড়া গন্ধ পেয়ে শ্বাসরুদ্ধ হয়ে এলো বাজেভাবে। দুপাশে মৃদু মাথা নেড়ে ক্ষীণ গলা বলল, মান ভাঙছি? মুসার ঠোঁটের কোণে অর্থহীন এক হাসি ফুটে মিলিয়ে গেল। ভারী কণ্ঠে বলল, এখানে কেন? আমারে ভাঙতে এলি? আপনারে ভাঙার কায়দা জানলে তো কাল রাতেই ভাঙতাম। ভাঙা স্বরে এলোমেলো উত্তর দিল নূর। মুসা চুপ করে গেল। ভেতরের মানুষটা উত্তর দিতে চাইল অন্য কিছু, কিন্তু ঠোঁট পর্যন্ত পৌঁছানোর আগে কথাগুলো বদলে গেল। বেরিয়ে এলো চিরচরিত রুক্ষস্বর, তাইলে কি দেখতে এলি ব্যর্থ মুসারে? মুসারা ব্যর্থ হয়? মুসারা নিঃস্ব হয়, সর্বশান্ত হয়, কোনটা বিশ্বাস করবি? নূরের চোখে ভিজে উঠল। সে খুব আস্তে করে বলল, আমার বিশ্বাসে কি আসে যায়? মুসা শুষ্ক স্বরে উত্তর দিল, কিছুই না। কাটলো এক মুহূর্ত নীরবতা। তার মাঝে নূরের বুকের কুল ভাঙতে শুরু করলো। কণ্ঠে অভিযোগ টেনে বলল, আমার কি হইব? কি? ভুরু কুঁচকে তাকালো মুসা। নূরের গলা কাঁপলো, কাঁপলো শীর্ণ বুক। বিরাগী
কণ্ঠে বলল, আপনি যে থাকবেন না আমার কী হবো? নূরের এমন আকুলতা ভরা কণ্ঠে ব্যথায় টনটন করে উঠল মুসার পাঁজর। অথচ কি অদ্ভুতভাবে সেই ব্যথার উপর নির্লিপ্ততার পাথর চাপা দিয়ে উদাসীন কণ্ঠে বলল, আমার থাকার কথা ছিল তো বলে তো মনে পড়তেছে না? কথাটি ছুরির মতো বিঁধল নূরের বুকে। সে গারদের শিখে দুহাত শক্ত করে ধরে অনুযোগ ভরা কণ্ঠে বলল, এখনো এত কঠিন কথা কইবেন? মুসার অভিব্যক্তি স্বাভাবিক, নেই ভাঙ্গন, নেই বিরহ, মুখ জুড়ে স্থিরতা, চোখ জুড়ে বহু ঝড় পেরিয়ে আসা ক্লান্ত সংযম। সে নূরের সমস্ত অনুযোগ অভিমান ভেলায় ভাসিয়ে দিয়ে বলল নির্মম সত্য কথা, কাল কোর্টে তোলা হইব, কম হইল 7-10 বছরের জেল তো দিবই। নূরের চোখে বিস্ফোরিত মার্বেলের মতো পাক খেল কয়েকবার। বিস্ময়ে বিভ্রান্ত হয়ে বাগরুদ্ধ কণ্ঠে বলল, কী অন্যায় করছেন আপনি? কোন অন্যায় ছাড়া কেন এত বছর জেল? এজন্য তো তোরে ছোট বলি, দেশের রাজনীতি কিচ্ছু বুঝোস না তুই। ওই জোবান পোলা কমছে কম 10-12টা কেসের আসামি বানাইছে আমারে। কি? তাহলে তাহলে কি হবে? আপনি হার মাইনে নিবেন? হার মানছি কখন কইলাম? নূর ভুরু কুঁচকে তাকালো, সরলতম মোড়ায় কণ্ঠে বলল, একটু সহজ কইরে বলেন। মুসার শিখে কোনোই ঠেকিয়ে দাঁড়ালো, ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, শোন, 5-10 বছর জেল কখনো হার হইতে পারে না। এইটা তো এক হিসাব সুবিধা। কিসের সুবিধা আবার? বোকা, জেলখানা হলো সবচেয়ে নিরাপদ জায়গা। সবার ঘুম সব টাইম টু টাইম নিয়ম মতো হয়। খাবারের জন্য চিন্তা করতে হয় না, কামও করতে হয় না, খালি ঘুমাও আর খাও। মুসার কথা অর্থ বুঝতে পেরে চোখ ভিজে এলো নূরের। ডুকরে উঠল, বলল, আমারে বোকা আপনি বোকা পাইছেন, ভাজুং ভুজুং বুঝাইতেছেন। মুসা কথা বাড়ল না। মেয়েটার ভেজা কণ্ঠটা আজকাল পীড়া হয়ে দাঁড়াচ্ছে তার জন্য। শুনলে বুকে বিঁধে যায়, মনটা জাপটে ধরে কলিজার সমস্ত পিপাসা মেটাতে। কিন্তু এই অসম্ভব তার অসুন্দর ইচ্ছাটাকে বুকের মাঝে কবর দিয়েছে মুসা। তাই নতুন করে সেই কবরে মাটি খুঁড়ে চায় না, জীবন্ত করতে চায় না মৃত অনুভূতি। চাতক পাখির মত তাকিয়ে নেয় আছে কোনো এক কাঙ্ক্ষিত বাক্য শোনার অপেক্ষায়, মুখে আছে হৃদয়ে। কিন্তু মুসা, সে তো নিষ্ঠুর। সে মন ভাঙতে জানে, কিন্তু কারো মন রাখতে জানে না। এবার তাই হলো, নূরের সাথে আর কোনো কথা না বলে বাড়িয়ে বলল, যা বাড়ি যা। বাড়িতে এতক্ষণ কাপঝাপ শুরু হয়ে গেছে মনে হয়। নূর ফোঁস করে একটা শ্বাস টানলো। হসপিটাল হোক, সামলাইতে পারবি? মাইর খাবি কিন্তু অনেক। নূরের চোখ বেয়ে টুপ টুপ করে পা গড়িয়ে পড়ল অশ্রু। সে নাক টেনে মাথা নিচু করে বলল, জানি না। মুসা দেখেও না দেখার ভান করলো, কিছু আসে যায় না এমন ভঙ্গিমা করে জিজ্ঞাসা করলো, কাঁদতেছস কেন? নূর আজ আর চোখ মুছল না, আড়াল করল না নিজের ভাঙন। এবারও ভাঙা বলে বলে, জানি না। মুসা কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল নূরের দিকে। তার চোখে নেই কোমলতার প্রকাশ, না আছে সান্ত্বনার বাহুল্য, বরং দেখা যাচ্ছে কঠিন বাস্তবতা, যা মানুষকে আদর নেয়, ধাক্কা দিয়ে বাঁচতে শেখায়। হাত বাড়িয়ে কোমলতার চোখের পানি মুছে দেওয়ার এক আকাশ ইচ্ছে থাকলেও আপাতত সেই ইচ্ছা দাপন করল মুসা। নিজের অনিশ্চিত জীবনের মায়ায় এই মেয়েটার ভাঙাচোরা হৃদয়কে আরও জড়াতে দিল না, বরং মেয়েটাকে আবেগে বাগিচা থেকে বের করে আনতে বলল বাস্তব কিছু সত্য। কাঁদলে মানুষ দুর্বল ভাবে, মাথা না হলে পায়ে মারাবে, কিন্তু একবার যদি সোজা হয়ে দাঁড়াস, তোর চোখের দৃষ্টি ওদের বুক ছিদ্র করে দিবে। নারীদের দুর্বল হইতে নেই। বহু রক্তাক্ত অভিজ্ঞতা মানুষের কণ্ঠকে যেমন শানিয়ে দেয়, ঠিক তেমনি মুসার প্রতিটি শব্দ সেই শানিত কঠোরতা। নূর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয় মুসার ভুকুটি তুলে শুধায়, বুঝছস না? নূর দুপাশে মাথা নাড়ালো কেবল। মুসা খুব আস্তে নিঃশ্বাস ফেলল। এই মেয়েটার সরলতা নিয়ে তার বড্ড ভয়ে। বোঝে না কিছু, দিন দুনিয়া কোনো হিসাব চলে যায় জানে না সেটাও। কিন্তু তেজ বেশি, বয়সের তুলনায় পেয়ে যাওয়া এই তেজ কোথায় কীভাবে ব্যবহার করবে সেটাও জানে না এই বোকা মেয়ে। মুসা আবার বলল, তুই নারী, তাই তোরে ফুল ভেবে দুমড়ায় মুচড়ায় পিষে ফেলতে চাইব অনেকে। একটা কথা মাথায় সেট করে রাখিস, নারীকে ফুল ভাবা ভুল নয়, ভুল হলো তার কাঁটাকে অস্বীকার করা। প্রতিটি বাক্যের শেষে সামান্য বিরতি নিল মুসা। কথাগুলো নূরের কানে নেয়, যেন নূরের ভেতরে
গেঁথে দিতে পারে সেই প্রচেষ্টা। নূর ঠোঁট কামড়ে দাঁড়িয়ে মলিন মুখে বলল, আর একটু সহজ কইরা বলেন। মুসার কঠিন মুখে ক্ষীণ কোমলতা এসে মিলিয়ে গেল বদ্ধ হওয়ার স্থিমিত কণ্ঠে বলল, বাড়িতে যাওয়ার পর উল্টোপাল্টা কিছু দেখলে আত্মরক্ষা করবি, গোলাপ যেমন তার কাঁটা দিয়ে করে। পারমু আমি? আব্বা আম্মা সবাই কি করব কে জানে। আপনি নেই, আমাকে নিয়ে ভাবিস না। মুসা ভাই নেই ভাবলে মুসা থাকবে, কখনো বাতাসে, কখনো নীরবতায়, কখনো তো সাহসের ভিতরে মুসা থাকবে সর্বক্ষণ। ভয় লাগতেছে। পৃথিবীর সাহসীদের পুরস্কার দেয় না, ভীতুদের কখনো ক্ষমা করে না। ভয় পাইয়া নিজেকে ভীতু প্রমাণ করতে চাস? নূর মাথা নাড়ল দুপাশে, শুকনো ঢোক গলত গ্রহণ করে শঙ্কিত কণ্ঠে বলল, বাড়িতে গেলে কুড়ি করতে হবে, আপনারা ছাড়া কেমনে সামলাবো। মুসার দৃষ্টিতে দণ্ড, চোখ দুটো কঠিন, অথচ প্রতিবারে কোথা থেকে যেন এক চিলতে কোমলতা এসে তার কঠোরতাকে ভেঙে দিচ্ছে। কাঠখোট্টা হৃদয়টাকে করেছে নাজেহাল, কিন্তু নিজের অনিশ্চিত জীবনের মায়ায় এই মেয়েটাকে পড়তে দেওয়া যাবে না, আটকানো যাবে না তার মরীচিকায় জীবনের সাথে। নূরকে বাঁচতে হবে, এই সমাজ আর সমাজের নোংরা নীতিকে বুড়ো আঙ্গুল দেখে বাঁচতে হবে মাথা তুলে। তাই নূরের মধ্যে পৃথিবীর সমস্ত পরাজয়কে জয় করে নেশা ঢুকে দিতে রাশভারী কণ্ঠে বলল, শোন, পৃথিবীতে সমস্ত জিতের ফয়সালা করে নারী। নারী ছাড়া কোনো পুরুষ কখনো জিততে পারে না। যদি এই নারী একবার জেতার ফয়সালা করে নেয়, তাহলে যে কোনো মূল্যে সে জিতবে। নূর মুগ্ধ চোখে তাকালো মানুষটাকে দেখলে, মুখ নয়নে মানুষটার গলার ভারী স্বর, চোখের ভাষা, নিঃশ্বাসের ওঠানামা সব কিছু মুখস্থ করে নিল খুব মনোযোগ দিয়ে। মুসা আবার বলল, তুইও জিততি, সব ঝড় একা হাতে সামলাইয়া দেখিয়া দিবি নারী পারে। সেই হাত রান্নার খুন্তি ধরতে পারে, নারী সেই হাতে অস্ত্র ধরতে পারে। নারী সেই হাতে পুরুষের ভাত রাঁধতে জানে, নারী সেই হাতে গলা টিপে জান কবজ করতে জানে। কথাগুলো বলতে বলতে অজান্তে গারদের শিক মুঠো করে ধরল মুসা। বিপরীত দিক থেকে নূর একই শিক আঁকড়ে ধরেছিল। দুজনের হাতের মাঝে কয়েক ইঞ্চি দূরত্ব, ছুঁই ছুঁই ভাব, অথচ ছোঁয়া লাগলো না। তার আগেই হাত সরিয়ে নিল মুসা। ছোঁয়াছুঁয়ির এই ভয়ঙ্কর খেলা যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। মেয়েটা ভেঙে পড়বে বীর হয়ে। ভালোবাসা বীর হয়ে যে খুব কঠিন, মানুষকে ভেঙে চুরে দেয় কিন্তু গড়তে পারে না। ছোঁয়ার স্পর্শ চোখ বন্ধ করে অনুভব করল নূর। গভীর শ্বাস টেনে আস্তে করে বলল, আর আপনি, আপনি কি পারেন? এত কিছু বলতে পারেন, ভালোবাসি বলতে পারেন না? মুসা হাসলো, আত্মগোপন করা হাসি, দৃষ্টি সরিয়ে রুর স্বরে বলল, যা বাড়ি যা, ভালোবাসার ভূত মাথা থেকে নামা। মুসারে ভালোবাসা যায় না, মুসারে ভালোবাসা অপরাধ, জান কবজের চেয়ে বড় অপরাধ। নূর হাসলো, নিকাবের আড়ালে দেখা গেল না সেই হাসি। নিজেকে ভাগ্যকে নিজেই বিদ্রুপ করে বলল, ভালোবাসা যদি অপরাধ হয়, তবে আমি আজীবন দোষী আপনার নামে। মুসার চোখ মুখ কঠিন, নূরের অমন আবেগে গলে যাওয়ার স্বর তার মন গলাতে পারল না। একটু উল্টে মেয়েটাকে স্কুলে উঠে বলল, স্কুলে যাস কী করতে? এসব বালছাল কোন স্যারে শেখাইছে? প্রতি উত্তরে আর কিছু বলবে তার আগে দায়িত্বে থাকা কনস্টেবল তড়িঘড়ি এগিয়ে এলো। সময় শেষ, তাড়াতাড়ি বাইর হন। বড় স্যার আইসে দেখলে চাকরি নিয়ে টানাটানি করবো। এই আসামের সাথে কাউকে দেখা করতে নিষেধ আছে। কনস্টেবলের থেকে 500 টাকা দেওয়ার পর মুসার সাথে দেখা করতে ছিল নূরকে। সাথে করে আনা 4 আনাও আনেনি নূর। মুসার খবরটা শোনা মাত্র কেবল হাতে নিয়েছে নিকাবটা, সেটা নিয়ে কোনোমতে মাথা ঢেকে ছুটে এসেছে স্বামীর সাথে। থানায় আসার পর মুসার সাথে কিছুতেই দেখা করতে দেওয়া হচ্ছিল না তাকে। তারপর অনেক তর্ক বিতর্কের পর কনস্টেবলকে 500 টাকা ঘুষ দিতে রাজি খুশি করিয়েছে শামীম। কিন্তু নির্ধারিত সময়সীমা 20 মিনিট, এর মধ্যে কথা শেষ করে বেরিয়ে আসতে হবে। সময় শেষ, অথচ নূরের কথা শেষ হচ্ছে না। নূর দাঁত মুখ খিচিয়ে দাঁড়িয়ে রইল, মনে হচ্ছে পা দুটো মেঝেতে গেঁথে গেছে। কয়েক কদম পিছিয়ে গেলে মানুষটার আর নাগালের মধ্যে থাকবে না। এই দেখা হয়তো শেষ হতে পারে। কথাটা ভাবতে ভাবতে আবারও কেঁদে ফেলল নূর। ভেজা চোখে তাকিয়ে খুব লঘুস্বরে বলল, আজকের পর থেকে আপনারা আর দেখব না, আপনার বকা শুনবো না। মুসা চোখ সরিয়ে নিল, নূরের ভেজা চোখে তাকালো না বেশি সময়। অবকাশের বলল, যা বাড়িতে যা। নূর গুমড়ে মরল, চোখ লাল জ্বলছে ভীষণ। সে ফুপিয়ে উঠল, বলল, আমাকে ভাবকে মিলন কেন লেখা হইল না মুসা ভাই? বিনিময়ে খ্যাক করে উঠল মুসার চোখ। তিরিক্ষি মেজাজে বলল, এই পিচ্ছি, মিলন মানে কোন মিলন?
স্বামী স্ত্রীর মিলনের কথা ভাবছিস নাকি? ঘষা খাইলে বাঁচবি? নূর নাক কুঁচকে নিল, কান জ্বলে উঠল লজ্জায় আর অস্বস্তিতে। বিহ্বলতায় মুষার দিকে তাকালো আগুন চোখে। নাক টেনে কান্না দমিয়ে উচ্চকণ্ঠে বলে, জানেন, এই কথাটা এই মুহূর্তে বলা উচিত না, তাও বলি। আপনার মুখে ঠাডা বড় উচিত, বড় একটা ঠাডা। মুষা হেসে ফেলল, নির্ভেজাল হাসি। হাত নাড়িয়ে বলল, ফট, বাড়ি যা। নূর এবার তর্ক করল না। এই পুরুষের সাথে তর্ক করা মানে বৃথা মনে হলো তার কাছে। তাই আর কোনো শব্দ অপচয় না করে মাথা নিচু করে বলল, যাইতেছি। নূর ঘুরে দাঁড়ানো মুসার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। তীব্র যন্ত্রণা সইতে না পারে অপ্রস্তুত হয়ে বলে, শোন। নূর সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। বুকে আশা নিয়ে প্রত্যাশা নেই। মুসার দুয়ারে এসে খালি হাতে ফিরে যেতে অভ্যস্ত সে। কি মুসা কি বলবে বুঝে উঠতে না পারে দীর্ঘ শ্বাস ফেলে গোপন করে গম গম করে বলল, স্কেলের ধার দেওয়া আছে, জায়গা মতো মারবি, যেন বাইচে থাকতে বিয়ের নাম না লয়। পালানোর সময় পাবি 30 সেকেন্ড, এর মধ্যে চোখ বন্ধ করে ছুটবি। শামীম বাসে উঠাই দিব, সোজা ঢাকা এগিয়ে নামবি। নূরের বুকের ভিতরটা ধুপ করে উঠল। নূর কাপাকালে যে বসে একলা। শামীম ওর আম্মারে ঢাকা পাঠাই দিছে। আজকে একটু ঘটুক, তুই এলাকায় টিকতে পারবি না। তোর আব্বা আম্মা হয় বাড়ি থেকে বাইর করবো, নয় জোবানের হাতে দিব। তুই কেমনে পালাবি তুই জানিস। সময় শুধু 30 সেকেন্ড। আর যদি না পারি? মুসা ব্যঙ্গাত্মস্বর বলল, ইন্দুরের বাচ্চার মতো কলিজা নিয়ে মুসার সাথে মিলনের স্বপ্ন দেখছিস? মুসার হায়াতি হইতে গেলে আত্মরক্ষা শিখতে হবে, শরীর শক্ত বানাতে হবে। নূর চোখ তুলো। শামীম সব রেডি করে রাখছি, দৌড়াবি আর বাসে উঠবি, তারপর সোজা শামীমের আম্মার কাছে। আচ্ছা। নূর দুদিকে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। মুসা প্রতিক্রিয়াবিহীন আবারও বলল, আরেকটা কথা। কি? স্বামী স্বামী করবি না এত। পিচ্ছি পোলাপাইনের মুখে এসব মানায় না। নূর কণ্ঠ টলমলে। সে নাক ফুলে বলল, আমি পিচ্ছি না। মুসা খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, জিবার নাকের আগায় লাগাইতে পারছস না? তাহলে তুই পিচ্ছি আছিস। যতদিন লাগাইতে না পারবি ততদিন আমারই পাওয়ার স্বপ্ন দেখিস না। বুকের ভেতরটা নিঃশব্দে কেঁপে উঠল নূরের। ঠোঁট কামড়ে ঘুরে গেল। পিছনে বেরিয়ে যেতে যেতে আউড়ল, তাহলে তা আজীবনও পাবো না। দরজায় বাড়ানোর আগে নূর শেষবারের মতো তাকালো। মুসা খুব আস্তে করে ঠোঁটের কোণে একটা স্মিত হাসি ফুটিয়ে ভরসা দিল তাকে। নূর হাসলো একটুখানি, কিন্তু নিকাবের আড়ালে সেই হাসি দেখার সৌভাগ্য মুসার হলো না। হয়তো ইহজীবনে হবে কি না জানে না। নূর আর দাঁড়ালো না, মরিচিকার জন্য মায়া পুষে এলো না, এক প্রকার পালিয়ে যাওয়ার মতো করে বেরিয়ে গেল। নূর চোখের আড়ালতে মুসার ঠোঁটের কোণে মিলিয়ে গেল তৃষ্ণার্ত কোকিলের মতো। আরেকবার তাকালো দরজা দিকে। খালি, সব খালি, নিস্তব্ধতা। যে মানুষটা কিছুক্ষণ আগে শক্ত থাকার অভিনয় করছিল, তার চোখের কোণে জমে উঠল এক ফোঁটা জল। গড়িয়ে পড়ল নাকি গিলে ফেললো তা দেখতে পাওয়া গেল না। বিয়েবাড়ি আবহাওয়া ভিন্ন, সেই রমরমে পরিবেশ, হাসি ঠাট্টা, কোলাহল আর নেই। আকাশ বাতাস কাঁপিয়ে চারিদিকে ভেসে বেড়াচ্ছে শুধু গলা ফাটার কান্নার শব্দ। ঘরের দুয়ারের পাশে সিমেন্টের পিলারটা দুহাত শক্ত করে আঁকড়ে ধরে কাছে নূপুর। কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। সবাই মিলে টেনে ছাড়াতে পারছে না তার হাত। মনে মনে হাত ছাড়লো তাকে এই বাড়ি আর উঠান, এই আপন মানুষগুলো থেকে ছিনিয়ে যাওয়া হবে বহুদূর। চোখের পানি নাকের পানি একাকার করে মুখখানে বিশ্রী এক অবস্থা। কান্না থামানোর কোনো চেষ্টা নেই। বারবার হাঁপিয়ে উঠছে, দম বন্ধ হয়েছে, তবু কান্না থামছে। ছোট্ট বুকটা কেঁপে উঠছে প্রতিটি হেঁচকির সঙ্গে। একটু আগে কবুল পড়েছে সে। শব্দটা উচ্চারণ করার সময় একবারও বুঝতে পারেনি এই একটি শব্দের বিনিময়ে তার জীবনে সবচেয়ে বড় শব্দ লিখে দেওয়া হয়েছে। কিন্তু এখন তাকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বিদায় করে দেওয়ার পালা এসেছে। ঠিক তখনই মেয়েটা বুঝতে পেরেছে সময় তার জন্য কতটা নির্মম। জমিলে তটস্থ হয়ে মেয়ের হাত ছাড়ানোর চেষ্টা করতে সে শিশুর মতো মাথা নেড়ে কেঁদে উঠল। আর শক্ত করে সিমেন্টের খুঁটিটা জড়িয়ে ধরে চিৎকার করল, আম্মু, আমি যাব না, আমি যাব না আম্মু। নিজেকে চরম দুঃসময়ে সবচেয়ে বেশি মনে পড়ল নূরকে। নূর থাকলে এমন কিছুই হতো না। নূরকে বাঁচিয়ে নিত, যে কোনো কিছুর মূল্যে তাকে বাঁচিয়ে দিত। নূপুর গলা ছুঁড়ে চিল্লিয়ে কাঁদল। ফের ডাকলো নূরকে, আপুরে, আপু তুই কই? আমার আম্মারে বিয়া দিয়ে দিছে রে আপু। চোখের জল মুছতে মুছতে মেয়ের হাত ছাড়লো সর্বোচ্চ চেষ্টা করছেন জামিলা। ভাঙ্গা ও রুদ্ধকণ্ঠে বললেন, পালা ছাড় মা,
কবুল হয়েছে, বিয়ে তো হয়ে গেছে, স্বামীর ঘরে যাওয়া ছাড়া উপায় নেই। যা মা যা। নূপুর আর জোরে মাথা নাড়ল, ছোট বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি যাবো না। আপু, আমারে বাঁচা, তুই ছাড়া আমার কাউর নেই। এমন সময় শামীমকে সঙ্গে নিয়ে উঠানে এসে দাঁড়ালেন নূর। উঠানে পা রাখতে দুজনে থমকে গেল। নূর প্রথমে কিছু বুঝতে পারল না, বাড়ি জুড়ে মানুষের ভিড়। যদিও নূর যা করেছে ভিড় হওয়াটা স্বাভাবিক, কিন্তু সবার মাঝে সিমেন্টের পিলার দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরে নূপুর হাউমাউ করে কাঁদতে দেখে চোয়াল বেঁকে এলো তার। সবচেয়ে বেশি অবাক হলো ছোট্ট নূপুরের পরনে মায়ের বিয়ের লাল বেনারসি দেখে। বিষয়টা বোঝার চেষ্টা করতে বেগ পেতে হলো না নূর। ভুরু কুঁচকে এলো সহসা, চোখে মুখে ছড়িয়ে পড়ল স্পষ্ট বিভ্রান্তি। এদিকে শামীমের বুকের ভেতরটা কেঁপে উঠল বিকট শব্দে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা লাল শাড়ি পরা মেয়েটাকে সে চিনতেই পারছে না। কাঁদতে কাঁদতে চোখের কাজল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আইশ্যাডো অশ্রু গলে গিয়ে চোখে চারপাশে ফেলছে। নাক, চোখ, ঠোঁট সব কিছু এলোমেলো কান্নায় ফুলে লাল হয়ে গেছে। সৌন্দর্য হারিয়েছে তার স্বীকৃয়তা। আশ্চর্যভাবে অনুভূতির বুকে ধক করে উঠল। শামীম নূরের সাথে মুসার দেখা করিয়ে দিতে পেরে মনটা ফুরফুরে লাগছিল। তাই এ পথে আসার সময় হাতে করে কয়েকটা হলদি রঙের ঘাসফুল ছিঁড়ে এনেছে। কিন্তু এমন নুপুরের এলোমেলো চেহারা অদ্ভুত এক ঝড় তুলল বুকের ভিতর। আজ এই চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হওয়ার কথা ছিল, লাজুক দৃষ্টি দেখে হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কথা। কিন্তু সেই দৃষ্টি দেখেই তার বুক কাঁপতে লাগলো। গলা বেয়ে নেমে এলো অকারণে এক নিঃশ্বাস। নিঃশ্বাসটা আটকে গেল মাঝপথে। নূর হতবিম্বল দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকালো নুপুরের মুখের দিকে। বিস্মিত কণ্ঠে বলল, কী রে, কী হয়েছে তোর? এমনি কাঁদতেছিস কেন? নূরকে দেখা মাত্র চোখ জল জল করে উঠল নুপুরে। সে হাউমাউ করে আরও জোরে কেঁদে উঠল। দৌড়ে এসে সিমেন্টের পিলার ছেড়ে নূরকে শক্ত করে জড়িয়ে দিল। আপু, আপুরে তুই কইছিলি আম্মারে কোয়া আমি যাবো না। নূর বিভ্রান্ত। বিষয়টা একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করে জিজ্ঞেস করলো, কই যাবি না? নূপুর ওভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রইল। হেঁচকে তুলতে তুলতে বলে, আম্মা আমারে বিয়ে দিছে, আপু দুলাভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। এখন তুই ক, তুই বিয়ে কইরা আমারে বাঁচা। কথাটা শোনা মাত্র টলে গেল স্বামীর পা দুটো। হাতে নিয়ে আসা হলদে ফুলগুলো ছিটকে পড়লো মাটিতে। বুকের ভেতর শুরু হলো যন্ত্রণার জলোচ্ছ্বাস। নূর স্তব্ধ। মনে হলো মাথার উপর বিকট শব্দে বজ্রপাত। শরীরের সমস্ত রক্ত মাথায় উঠে গেল মুহূর্তে। ঠোঁট কাঁপলো, থরথর করে কাঁপলো নূপুরকে জড়িয়ে ধরে রাখা হাতের আঙুলগুলো। বুকের ভেতর শ্বাস আটকে এলো। অবিশ্বাসে একবার তাকালো নূপুরের দিকে, আরেকবার চাইলো বরবেশে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা জেভানের দিকে। লোকটার নোংরা আর জঘন্য রাজনীতির প্যাঁচ বুঝতে বড়জোর 2 সেকেন্ডও লাগলো না নূরের। আর বুঝতে পেরে টকবক করে ফুটতে লাগলো তার মাথার রক্ত। সে নূপুরকে বুকের উপর থেকে সরিয়ে নিয়ে গিয়ে দাঁড়ালো জামিলের সামনে। শক্ত কণ্ঠে বলল, আম্মা, আম্মা নূপুর কী কইতেছে আম্মা? ওরে, তোমরা ওরে বিয়ে দিছো? জামিলা বেগম আর চুপ থাকতে পারলেন না। নূরের জন্য আজ তাদের এই অবস্থা। মান সম্মান ইজ্জত সব শেষ। সবার মুখে চুনকালি লেপে দিয়ে চলে যাওয়ার পর আবার ফিরে আসা কিছুতেই মেনে নিতে পারল না জামিলা। তার উপর নূরের অমন দাপুটে কণ্ঠ কেরোসিনে ঢাললো তার। হিসিসে করে কাঁদতে কেঁদতে এগিয়ে এসে এলোপাতে থাপ্পড় দিতে লাগলো নূরের শরীরে। মারতে মারতে বলল, হ্যাঁ, তোর জন্য দিছি। তুই আমাকে মান সম্মান সব শেষ করে দিয়ে গেলি। নূর কাঁদল না, একটাও শব্দ করল না। মার খেয়ে দাঁত শক্ত করে চেপে রইল। কেবল পানি এলো চোখের পলকে ফেললো না, গড়িয়ে পড়তে দিল না নিজের অসহায়তা। সে মুখ ঘুরিয়ে বাবার দিকে তাকালো। গলার স্বর এবারে স্বাভাবিক শক্ত। আব্বা, আব্বা নূপুরে বিয়ে দিছো? নূপুরে বিয়ে কিছু বুঝে আব্বা? আমার মাইয়া বইলে কি তোমার ঘাড়ে বোঝা হয়ে গেছিলাম? বিয়ে দেওয়ার এত তাড়া তো গো? বসির চোখ রক্তবর্ণ। ক্ষোভ আর অপমানে ক্লান্তি সব মিলিয়ে তার হৃদয় শক্ত পাথরের মতো হয়েছে। আদরের মেয়েটাকে সবসময় মাথায় তুলে রেখেছে। যখন যা বলেছে মায়ের থেকে লুকিয়ে চুরির হলো পূরণ করছে সেই আবদার। অথচ এই মেয়ে একেবারের জন্য তার মান সম্মান কথা ভাবলো না। এতদিনের কষ্ট পরিশ্রম সব কিছু ভুলে পালিয়ে গেল, ডুবিয়ে দিয়ে গেল অপমান আর অসম্মানের গাঙ্গে। সেই মেয়েটার প্রতি আর মায়া আসে না, আসে শুধু তিক্ততা আর তিক্ততা। বসির নূরের দিক থেকে মুখ ফিরিয়ে কঠিন স্বরে বলল, কথা কইস না নূর, তুই আমার চোখের সামনে থেকে সর। আমি নাইলে তোরে পিটাইতে বাধ্য হমু। তুই আমার মান সম্মান কিছুই রাখলি না। আমার মাঝগাঙ্গে ভাসিয়ে তুই ভাগ্যা গেছস গিয়া নূর, গেছস তো গেছস, ফিরে আইলি কেন?
নূর গুমড়ে কেঁদে উঠল। বাবার সাথে চরম অন্যায় করে ফেলেছে ভেবে বিষে এলো কণ্ঠরে। ধরা গলা বলল, তাই বলে তুমি নূপুরে বিয়ে দিবা? নূপুর বিয়ের বুঝ হয়েছে আব্বা? বসে কিছু বুঝলো না। খোদার নিয়ামত হিসেবে দুটো মেয়ে দিয়েছে, মেয়েদেরকে বড় কইরা একটা ভালো ছেলে দেখে বড়লোক ঘরে বিয়ে দেওয়ার তো তার স্বপ্ন ছিল। সে জানে ছোট মেয়েটার সাথে অন্যায় হয়েছে, সে বড় অন্যায় করছে, কিন্তু মনে মনে জানে যেভান ঠিক তার মেয়েকে দেখে রাখবে, যত্নে রাখবে, ছোট্ট পুতুলের মতো সাজিয়ে রাখবে। বেশ শিক্ষিত ভদ্র ছেলে জীবন, তার কাছে এতটুকু আশা করাই যায়। সেই আশাতে বুক বেঁধে ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়ে দিছে। মেয়েটা এখন না বুঝুক, ভবিষ্যতে ঠিক বুঝতে পারবে বাবা মা তার ভালো চায় বলে বিয়েটা দিছে। নূর মুখে আছে বাবার উত্তর শোনার জন্য, কিন্তু বসির কোনো উত্তর দিল না। নূর মুখে আছে বাবার উত্তর শোনার জন্য, কিন্তু বসির কোনো উত্তর দিল না। ভেসে এলো জমিলার কর্কশ কণ্ঠ, না হোক। তুই মাইয়া যেখানে চুনকালি দিছস, পেছন পেছন ছুইটাটা যে দিব না তার কি গ্যারান্টি সেই? তার আগে মান সম্মান ইজ্জত বাঁচাই বিয়ে দিয়েছি, চিন্তা শেষ। নূর প্রতিবাদ করলো এই কথা, চরম রোষ প্রকাশ করে বলল, আর কাল যদি শোনো তোমার মাইয়ের পেটে বাচ্চা, তখন সেই মাইয়ার একটা ভাগের অঙ্ক করতে গেলে 100 বার পানি খাওয়ার নাম দিয়ে পালায় যায়। সেই মাইয়ার জীবনে এত বড় ভগ্নাংশ কেমনে করবো আব্বা? যেই মাইয়া এখনও নিজের জামা কাপড় নিজে ধুইতে পারে না, চুলের বেনিটা উল্টো করে বাঁধে, সেই মেয়ে সংসার করবো কেমন? যদি বাচ্চা জন্ম দিতে গিয়ে মরে যায় তাহলে খুশি হইব, মান বাড়বো তোমাকে। মাইয়ার লাশ কাঁধে নেওয়া চেয়ে সম্মান অনেক বড় হয়ে গেল। জামিলা ক্ষোভে ফেটে উঠল। যেই মাইয়া তাদের মান সম্মানের কথা ভাবেনি, সেই মাইয়ের মুখে এত বড় বড় কথা শুনে রাগে শরীর কাঁপল তার। তেড়ে এসে নূরকে আরও কয়েকটা থাপ্পড় মারতে মতো হলো। এই মাইয়া জ্ঞান দিছস? কিরে জ্ঞান দিছস তুই? তুই তো সব পারছস, ছোটবেলা থেকে সব পারছস, তা পায়রা কোন বাল ফালাইছস খানে? সেই তো চুনকালি মাখছস, আর এখন ছোট বোনরে কান পড়া দিছস। তারপর নূরকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে বলল, বাইরা, এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। রাগে শরীর কাঁপছে মহিলার। এত অপমান আর অসম্মান নিতে পারল না। জেভানের দিকে তাকিয়ে বলল, জেভান বাবা, তোমার বউ তুমি কেমনে নিবা নিয়ে যাও। এতক্ষণে চুপচাপ দাঁড়িয়ে খেলার মজা লুকিয়ে নিয়েছিল জেভান। পাশা খেলায় বাজিমাত করতে পেরে সে এখন খুব খুশি। যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা, তার কেবল মেয়ে পেলেই হলো। ব্যবসা টিকিয়ে রাখার জন্য নুপুরের ওর কচি শরীর চয়েস করে খুব একটা ভুল করেনি। সিদ্দিক সাহেবের বেশ পছন্দ হবে। মাটিতে থুবড়ে পড়ে থাকা নূরের দিকে তাকিয়ে মনে মনে পয়সা জিজ্ঞাসল জবান। আদ্র ছোট বোনকে রেখে নূর যে কোথাও যাবে না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে নূরকে ফাঁসাবে বলে। নাম লিখে নিল তার কালো ব্যবসায়। কথাগুলো ভেবে নূপুরের দিকে এগিয়ে এলো যেভান। নূপুর ভয়ে পিছিয়ে গেল, দৌড়ে গিয়ে বসে পড়ল নূরকে আঁকড়ে ধরে। আতঙ্ক দিল, আপু, আপুরে তুই বাঁচা, আমি যাব না। নূর চুপ, কোনো কথা কোনো শব্দ নেই। সে নূপুরে কে রেখে চুপচাপ উঠে দাঁড়ালো মাটি থেকে, তারপর ভিড় ছেড়ে চলে গেল কোথাও। নূপুরের কলিজা শুকিয়ে পানি। শেষ ভরসা করা বোন তাকে ছেড়ে চলে গেল। তার মানে শ্বশুরবাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নূপুর কেঁদে উঠল, বাচ্চাদের মতো মাটিতে বসে হাত পা ছুঁড়ে কেঁদে উঠল হাউমাউ করে। নাক টানতে টানতে শামীমের দিকে তাকে বলল, শামীম ভাই, ও শামীম ভাই, আপনি বাঁচান, আমি যাব না শ্বশুরবাড়ি। শামীমের চোখ ঝাপসা, বুকটা জ্বালা অজানা। সমস্ত মানসিক দৃঢ়তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এক নিমেষে। নূপুরের দিকে জীবন এগোতে এগোতে অজান্তে মুষ্টিবদ্ধ হয়ে উঠল আঙ্গুল। এক পা এগোবে নাকি স্থির দাঁড়িয়ে থাকবে দ্বিধায় ভুগল কিছুক্ষণ। তারপর জামিলের দিকে ফিরে দগ্ধ করে বলল, চাচি আমি। স্বামীর কথা শেষ করার সুযোগটা কোনোটাই দিল না জামিলা। স্বামীর মুখর উপর কড়া কণ্ঠে বলল, আমাগো ব্যাপারে তুমি কোনো কথা কইবে না। আমাগো, এটা আমাগো বুঝতে দাও। নূরের লগে কি এর সম্পর্ক চলে তোমার? তুমি নূরের নিয়ে পালাইছ আমি ভালো করে জানি। উপরে উপরে ভালো সাইজা ভিতরে ভিতরে কলিজায় কোপ দিয়া এখন কোনো কথা কইতে আসবে না। এদিকে যখন প্রায় কাছে চলে আসলো, প্রবল অধিকারবোধ দেখিয়ে ঝুঁকে গিয়ে টেনে ধরল নূপুরের হাত। ধূর্ত কণ্ঠে বলল, চল নূপুর, বিয়েটা যেহেতু হয়েছে কান্না করে লাভ নেই, তোমাকে আমার সাথে যেতে হবে। ভয়ে নূপুরের শরীর কেঁপে উঠল থরথর করে। নিজের চিকন হাতটা জোভানের মুঠোয় দেখে আতঙ্ক রোধ করে বলে, আপু। তারপর জোর জবস্তি নিজের হাত ছাড়ানোর জন্য টানাহাঁচড়া করলো, গলা ফাটিয়ে চিৎকার করে
কান্না জড়িয়ে দিল। ওই আপু, হাত ধরছে দুলাভাই, আমারে বাঁচা, বাঁচা আমারে। নূপুরের এমন বাচ্চামো দেখে জিভান নিজে হতবুদ্ধি বেয়াক্কেল বনে গেল কিছু সেকেন্ডের জন্য। পরক্ষণে শক্তি প্রয়োগ করে টেনে তুলল হাত পা ছুঁড়ে কাঁদতে থাকা নূপুরকে। ঠিক তখনই হাওয়ার বেগে ঘর থেকে বেরিয়ে এলো নূর, হাতে তার স্টিলের স্কেল। নূপুরকে দেখে স্কেলটা নিতে গেছিল সে, সে ফিরল রুদ্রাণী বেশে। কেউ কিছু বুঝে ওঠায় নূর সোজা একটা কোপ বসিয়ে দিল জীবনের হাতের কবজায়। ক্রোধিত কণ্ঠে বলে উঠল, তুই আমার ছোট বোনের দিকে নজর দিলি কেন? জীবনের হাত কেটে গেল, তবে এক কোপে তেমন একটা আঘাত পেল না। নূপুরকে ধরে রাখা হাতটা ছিটকে গেল কেবল, আর নূর থামল না। জীবনের পাল্টা প্রতিবাদ ছুড়ে দেওয়ার আগে সোজা একটা লাথি বসালো তার বুকে। খুব একটা কাবু করতে না পারে পেটে হাত দিয়ে ঝুঁকে গেল জিভান। সুযোগ লুপে নিয়ে নূর ফায়দা করে ফেলল। জিভানের স্কেল ছুরিটার মতো করে তাক করলো জিভানের বুকে। একটু এদিক ওদিক গেলে গেঁথে দেবো কয়েক ইঞ্চি। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ালো উপস্থিত সবাই। নূরের এমন বাঘিনী রূপ দেখে কলিজে কেঁপে উঠল। জামিলা আতঙ্কিত করে বলল, নূর কি করছো? ব্যস্ত পায়ে এগিয়ে আসতে নিলে জামিলা। নূরের পরনে শাড়ি, মাথায় নিকাব, চোখ দুটো ঝরছে রক্ত, আর আজ কোনো কোমলতা নেই। আপন মানুষের জন্য নমনীয়তা নেই, বরং সবার উদ্দেশ্যে গর্জে উঠল, এই সাবধান, এই স্কেল দিয়ে কাটাকাটি করার অভ্যাস আছে আমার, কেউ এগোবেন না। জামিলা থেরাম্মে যেতে বাধ্য হলো। নূপুরের দুই হাত দিয়ে মুছল চোখের পানি। পরনের শাড়ি এলোমেলো, খুলে যাবে ভাবে দুই হাতে সেই শাড়িটুকু উপরে তুলে ছুটে গেল রান্নাঘরের দিকে। সেখান থেকে বটিটা নিয়ে এসে হন্তদন্ত হয়ে বলে, স্কেলে হইব না আপু, ধর বটি। জীবন দীর্ঘশ্বাসে আটকে গেল। এই মেয়ে হিংস্রতা তার অজানা নেই। চোখের সামনে সেদিন ওই লোকটাকে যেভাবে কুপিয়েছে, সেটা 3-4টা কোপ পড়লে তার জীবন ইতি হয়ে যাবে। তার মধ্যে দুই বোন এক হয়েছে, কখন কিভাবে ভাবতে রুহু কেঁপে উঠল জীবনের। নূর জোভানের সেই ভীত চোখের দিকে তাকিয়ে নূপুরকে উদ্দেশ্য করল, হাত রাখ, কোপ দিতে পারবি? নূপুর একটা ঢোক গেল, চোখের মনি ঘুরিয়ে সবার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে বলল, না, ডর করে আমার। নূর হাসলো, স্কেলটা শক্তি দিয়ে জীবনের বুকের সাথে ঠাস করে বলল, তাহলে আমি দিতেছি। জীবনের শরীর কাঁপল ক্ষীণ কণ্ঠে প্রকৃত স্বরে বলল, নূর, আমি কিন্তু তোমার বোনের হাজবেন্ড। বোনকে বিয়ে বিধবা বানাতে চাও? নূর প্রতি উত্তর করবে তার আগে ভেসে এলো নূপুরের তপ্ত কণ্ঠে, হাজবেন্ড পাসবেন আমি মানি না আপু, আমার আম্মা জোর করে বিয়ে দিছে, তুই আমারে বাঁচা। নূর ভুকুটি কাটলো, ধারালো গলে বলল, শুনলেন, যেখানে বিয়েই মানে না সেখানে বিধবার কথা আইব কেন? বিল্লাল চেয়ারম্যান ঘামছে ভীষণ। 1.5 ফুটে একটা মেয়ে এত সাহস দেখে রীতিমতো তাজ্জব বনে গেলেন। পাশে দাঁড়িয়ে চারুলতা মিটে মিটে হাসছে। বাপ ভাইয়ের নাজেহাল অবস্থা থেকে শান্তি লাগছে। মেয়ের এমন কটাক্ষ ভরা একদম মেনে নিতে পারল না বিল্লাল। সে দুপা এগিয়ে গেলে নূরকে শাসিয়ে বলে, এই মাইয়া, জীবনকে ছাড়ো। চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে কী করতেছ, হুঁশ নেই? নূরের এমন ভয় ডর নেই। সে উত্তাপে ভরা কণ্ঠে বলল, হুঁশে আছি চাচা, হুঁশ হারাইলে এতক্ষণ এই লোকটার উপর থাকতো। যেমন সুযোগ লুকিয়ে নিল ঠিক তখনই। নূর কথা বলার সুযোগে এক লাথি বসিয়ে দিল নূরের পায়ে। হালকা আঘাতে নাড়িতেও টলে পড়ল। ধূপ করে বসে পড়ল মাটিতে। কণ্ঠ থেকে বেরিয়ে এলো গঙ্গানি, জীবন হিংস্র নেকড়ের মতো ফোঁস করে উঠল। ছাড়া পাওয়া মাত্র জোরালো লাথি বসিয়ে দিল নূরের পিঠে। নূর ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিল। চোখের সামনে মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারল না বসির। ছুটে এলো রক্তের টানে, নূর। জীবন ঝুঁকে এসে চেপে ধরল নূরের ঘাড়, হেসে বলল, কেউ এগোবেন না, এই মেয়ের জন্য আমার মান সম্মান সব শেষ হয়েছে। আজ এর একটা হেস্তনেস্ত হবে। চেয়ারম্যান চোখ মুচকে উজ্জ্বল হলো। এবার তাড়াহুড়ো করে পকেট থেকে ফোন বের করতে করতে বলল, এই মাইয়ের পুলিশ দিতে হবে। দাঁড়াও, পুলিশে ফোন করছি। জীবন হাসলো। উঠে দাঁড়িয়ে জুতো পিষে ধরল নূরের স্কেল থাকা হাতটা। পৈশাচে উল্লাসে মেতে উঠল, হোল্ডে যাও চাচু, আগে আমাকে আমার কাজ করতে দাও। ছোট থেকে কোলে পিঠে করা, মানুষ করা মেয়েকে মারধর করে উল্লাসে মেতে ওঠা দুই চোখ সহ্য করতে পারল না জামিলা। দুই হাত জোর করে জীবনের কাছে মিনতি করল, জীবন বাবা, মাইয়া ডা। জীবন বিরক্ত গলায় তীক্ষ্ণ কণ্ঠে বলল, আরে রাখেন, আপনার বাবা শোনা। আর একটু হলে এই মেয়ে আমার জান নিতে এসছিল। তারপর আর কয়েকটা লাথি বসলো নূরের পেটে, পিঠ বরাবর। নূর পেট চেপে ধরে গুঙিয়ে উঠল, কুকিয়ে উঠল, নূরের যন্ত্রণা দেখে হেসে উঠল জীবন।
ক্ষিপ্ত কণ্ঠে বলল, এখন বুঝুক পুরুষ মানুষের সাথে তেজ দেখানোর ফল কেমন হয়। তারপর কোমর থেকে নিজের বেল্ট খুলে নূরের পিঠে জোরালো আঘাত করলো। নিতান্ত আমি ভালো মানুষ, তাই তোমার অসভ্যতাকে চুপচাপ সহ্য করছি, কিন্তু তুমি লিমিট ক্রস করছো। এর শাস্তি তোমাকে পেতে হবে। নূপুরের ছোট্ট মন হাউতাশ করে ছুটে গেল নূরের কাছে। নূরকে দুই হাতে জড়িয়ে ধরে বলল, আপু তুমি কিছু করছো না কেন? বটি দিয়ে কোপ দিয়ে দেখাবো আমি? নূর দাঁত মুখ খিচে চোখ বাঁকিয়ে তাকালো স্বামীর দিকে। স্বামী ইশারায় দিতে মাথা কাত করলো অল্প। নূর তার হাতের স্কেলটা শক্ত করে ধরল। এবার নূপুরকে বলে, যাবি আমার সাথে? নূপুর হতবাক হতে জানতে চাইল, কই আপু? ঢাকা শহরে। নূপুর ঢোক গিল, বা আমাকে ছেড়ে যাওয়ার কথা উঠতে ফ্যাকাশে হয়ে গেল মুখখানা। আম্মা আব্বারে ছাইরে কেমনে যাবো ডর করে। নূর নূপুরকে জড়িয়ে ধরল। তারপর নূপুরের কপালে একটা চুমু খেয়ে বলল, আব্বা আম্মার সম্মানের দামে তোরে বিক্রি করে দিছে নূপুর, তুই তাদের কথা ভাববি কেন? নূপুর ঠোঁট উল্টে বলল, আব্বা আম্মা আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি। তাহলে যা, নাটক করে কান্দোস কেন? যা, ওই চেয়ারম্যান বাড়িতে বিয়ে হইলে পরের ঘরে যাইতেই তো হবে। নূপুরের বুকের ভেতরটা হু করে উঠল। ঠোঁট উল্টে ঘোলাটো চোখে তাকালো স্বামীর দিকে। তারপর ভাঙা বলল, তোর সাথে জাম্মু, নিয়ে যা আমারে। ব্যাস, আর কোনো কথা, কোনো শব্দ। নূর নমিত মাথা তুলে ধূপধাপ আঘাত করে জোবানের কোমরের নিচের অংশ। একটা না দুটা না, যতক্ষণ না নূরের শক্তি ফুরিয়ে এলো ততক্ষণ পর্যন্ত আঘাত করলো। জোবানের গোপনাঙ্গে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত ভিজে উঠল প্যান্ট। শোনা গেল তার তীক্ষ্ণ চিৎকার, আয়া! ঘটনার আকস্মিকতায় থমকে গেল বাতাস। বিস্ময়ে বাগরুদ্ধ হয়ে গেল প্রতিটি মানুষ। সবাই ছুটে এলো হুড়মুড় করে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে নূরকে পাকড়াও করবে নাকি জোভানকে ধরবে, এক সেকেন্ডের জন্য সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলো সবাই। আর সেই এক সেকেন্ডকে হাতিয়ার বানিয়ে নূপুরের কম্পিত হাত শক্ত করে চেপে ধরল নূর। রুদ্ধকণ্ঠে বলল, দৌড়া! নূর নূপুর একজোট হয়ে দৌড় শুরু করলো। বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে চিৎকার চেঁচামেচি হইহট্টগোল। বিভীষিকার শব্দ পেছনে ফেলে হাতে রক্তমাখা স্কেলটি শক্ত করে আঁকড়ে ধরে বাড়ির সীমানা পেরিয়ে ছুটে চলল নূর। তার সামনে সমান তালে প্রাণপণে দৌড়চ্ছে নূপুর। শামীম তাদের সামনে ছুটছে আগে একে। দু বোনের পরনে টকটকে লাল শাড়ি, পায়ে আলতা, গায়ে বধূর সাজ। যে সাজে আজ তাদের নতুন জীবনে প্রথম অধ্যায় শুরু হওয়ার কথা ছিল, সেই লাল শাড়ি জড়িয়ে নতুন সংসারে পা রাখার কথা ছিল, সেই একই শাড়ি গায়ে জড়িয়ে তারা পালাচ্ছে নিজের সম্ভ্রম, ইজ্জত আর অস্তিত্বটুকু রক্ষা করার জন্য। প্রয়াসে দৌড়াচ্ছে প্রাণপণে। গভীর রাত। সময় তখন আনুমানিক 12:30। চারিদিকে নিস্তব্ধতা। আকাশে চাঁদ নেই, কেবল ছিন্ন বিচ্ছিন্ন কালো মেঘের ভারী স্তূপ করে রেখেছে তাকে। থানার সামনে সরু সড়কটি জনশূন্য। বাইরে আগের থেকে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, ইঞ্জিন চালু, অথচ হেডলাইট নিভিয়ে রাখা। গাড়ির দিকে এগিয়ে এলো একজন পুলিশ অফিসার, তার সঙ্গে একজন কনস্টেবল। আশেপাশে আর কেউ নেই। দুজনে একবার চারদিকে চোখ বুলিয়ে নিশ্চিত হয়ে নিল আশেপাশে কেউ আছে কিনা। তারপর অন্তত সতর্কতার সাথে মুসার নিথর দেহটা তাই গাড়িতে তোলা হলো। জেভানের নির্দেশ মতো রাতের খাবারের সাথে বিষ দেওয়া হয়েছিল মুসাকে। তারপর রাত গভীর হওয়ার সাথে সাথে মুসার জন্য শেষ নির্যাস তৈরি গেল। ঠিক তখনই প্রাণমাফিক কাজ শুরু হলো। কোনো নির্দেশনা নেই, শুধু চোখের ইশারায় প্রয়োজনীয় কাজ শেষ করলো দুজনে। তারপর মুহূর্তে গাড়িটা ধীরে ধীরে থানার ফটক পেরিয়ে মিলিয়ে গেল অন্ধকার রাস্তায়। জিপটি এসে থামলো একটি ব্রিজের মাঝামাঝি জায়গায়। ড্রাইভার সিট থেকে নেমে পুলিশ অফিসার একবার চারপাশে তাকালো। জনমানবহীন ব্রিজ, কোথাও কেউ নেই। তারপর পকেট থেকে ফোন বের করে গম্ভীর ভঙ্গিতে হাসপাতালের কেবিনে শুয়ে আছে জীবন। সাদা চাদরে কোমরের নিচের অংশ ঢাকা, দুই পা বেডের দু সাইডে স্ট্যান্ডে ঝুলানো। হঠাৎ বেড সাইডের টেবিলে রাখা মোবাইল ফোনের কম্পনে নীরবতা ভাঙল। চোখ দুটো খুলে তড়াক করে পড়ত। তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্রিনের দিকে পড়তে হাত বাড়িয়ে ফোনটা তুলে কানে ধরল। ওপাশ থেকে ভেসে এলো পুলিশের অফিসারের গম্ভীর স্বর, কাজ শেষ। জীবনের মুখে কোনো পরিবর্তন নেই, তার চোয়াল শক্ত, চোখ মুখে ভয়ঙ্কর রকমের শীতল। সে রাশভারী কণ্ঠে আদেশ দিয়ে বলল, ফেলে দাও, অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অফিসার প্রসন্ন হলো, ঠোঁট এড়িয়ে দিল, একটুখানি বক্রকণ্ঠে বলল, ওকে স্যার। তারপর দুজনে মিলে মুসার ভারী শরীরটা টেনে নিয়ে এলো ব্রিজের কিনারে। নিচ থেকে জোয়ারের ভারী গর্জন ভেসে এসলো। দুজনে এক সেকেন্ডও বিলম্ব করলো না।
মুসার ভারী নিথর শরীরটা ছুঁড়ে ফেলে দিল নদীতে। প্রায় 2 মিনিটের মধ্যে ঘূর্ণি তুলে অন্ধকারের পানির ভেতর ভেসে গেল মুসা। চোখ দুটো রক্তিম, অসংখ্য ক্ষুদ্র রক্তনালী ফেটে গিয়ে দৃষ্টি করেছে, তুলছে ভয়ঙ্কর। ভেজা চুল কপালের সঙ্গে লেপ্টে আছে। বুক ভর্তি অক্সিজেনের জন্য একের পর এক দীর্ঘ কর্কশ নিঃশ্বাস নিল মুখ হা করে। প্রতিটি শ্বাসের সাথে নদীর পানিতে আছড়ে পড়ল মৃত্যুর হাত থেকে ছিনিয়ে আনা নিজেদের জীবনের শেষ দাবি। চারিদিকে কেবল রাত, অন্ধকার আর নদীর বুকে জোয়ারের উন্মুক্ত গর্জন। স্রোতের সঙ্গে লড়াই করতে করতে সাঁতরে এগিয়ে গেল তীরের দিকে। কাদামাখা পাড়ে হাতের ছোঁয়াতে আঙুলগুলো শক্ত করে মাটি আঁকড়ে ধরল। সমস্ত শরীরের ওজন পারে টেনে তুলে হাঁটু গেড়ে বসে পড়ল সে। ভেজা শরীর থেকে অবিরাম পানি ঝরছে, বুকটা দ্রুত ওঠানামা করছে, অথচ ঠোঁট জুড়ে বিকৃত এক হাসি। কি অদ্ভুত, কি ভয়ঙ্কর সেই হাসির ধরন! ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 3টে ছুঁই। বিশাল চেয়ারম্যান বাড়ির নীরবতায় ডুবে আছে। এত বড় বাড়িতে আজ কেবল 2জন মানুষ। দলের বেশিরভাগ ছেলে হাসপাতালে জেভানের কাছে। নিজের ঘরে বিছানায় ঘুমে আচ্ছন্ন চারুলতা। গভীর নিস্তব্ধতা হঠাৎ খুব একটা ক্ষীণ প্রদর্শনী কানে আসতে ঘুম ভেঙে গেল তার। ধরপড় করে উঠে আসতে বুকের ভেতরটা ধক করে উঠল। অন্ধকারের সঙ্গে মিশে থাকা একটি দীর্ঘ অভয়কে দাঁড়িয়ে থাকতে। মুখটা খুব বেশি স্তব্ধ না হলেও অস্পষ্ট না। দেহের গঠন আর চেহারা কাটিং থেকে চারুলতা এক চুটকিতে চিনে ফেলল মুসাকে। মুসা রুদ্রকণ্ঠে আওড়াল, মুসা! মুসার সমস্ত শরীর ভিজে একাকার। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি ঝরছে মেঝেতে। জামা কাপড় শরীরের সঙ্গে লেপ্টে আছে। মুখে কোনো আবেগ নেই। চোখ দুটো অন্ধকারের চেয়েও গভীর, আগুনের চেয়ে উত্তপ্ত। চারুলতার গলা কাঠ শুকিয়ে। আতঙ্কে তার আঙুলগুলো চাদর শক্ত করে চেপে ধরল। প্রকম্পিত স্বরে বলল, তুমি এখানে? মুসা এগিয়ে এলো এক। চারুর কথা জবাব না দিয়ে রাশভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কাচারি ঘরে মাল আছে কত টাকার? নিঃশ্বাস দ্রুত ওঠানামা, শরীর অবশ হয়ে এসছে আতঙ্কে। সে শুকনো ঢোক গিলে বলল, মিনিমাম 3 কোটি। পুড়িয়ে দিলে অসুবিধা হইব? মুসার কণ্ঠে নিরুত্তর, অথচ প্রচণ্ড রকম ঘাবড়ালো চারু। বাগড়তে করলে, কী সব বলছো? মুসা প্রতিক্রিয়া দেখালো না। কাজকর্মে কথাবার্তা, এমনকি নিঃশ্বাস নেওয়ার ধরনে বড্ড তাড়াহুড়ো সে। সে চারুর সামনে নিজের 2 আঙ্গুল তুলে ধরে বলল, 2 আঙ্গুলের অপশন 2টা, মালের সাথে পুরবেন নাকি পালাইবেন। ঘেমে একাকার হয় চারু। মুসার কথার মানে যা বোঝার বুঝে গেছে। চোখে আগুনে পাচ্ছে ধ্বংসের ঘ্রাণ। সৃষ্টিকর্তা তাকে সুযোগ দিয়েছে, হয়তো আজই সেই সুযোগ। তাই আর একদণ্ড ভাবল না চারুলতা। স্বগতিতে বলল, পালাবো, পালাবো আমি। মুসা অভিব্যক্তি এবারও শূন্য প্রায়। সে ভরাট কণ্ঠে বলল, সোজা নিচে নাইমা যেদিকে যোগ চায় চলে যান। চারু মাথা নাড়ল, বিছানা থেকে তুলে নিল ওড়নাটা। তারপর ভালো করে মাথার মুখ পেঁচিয়ে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে যেতে থমকালো সে। পিছন ফিরে মুসার দিকে তাকিয়ে বলল, তুমি? মুসা বুক চিতে সটং হয়ে দাঁড়িয়ে পড়ল। চারুর কথা চোখে অশুভ এক ঝিলিক ছাড়া আর কিছুই দেখা গেল না। কেবল শোনা গেল এক অশরীর স্বর, চেয়ারম্যানের বাড়িতে গোপন ইতিহাসের দাগ লাগাইয়া আইতেছি। চারু আর কথা বাড়াল না, চুপচাপ পা চালিয়ে বেরিয়ে গেল বাইরে। মুসা দ্রুত পা চালাল। সবার আগে গেল চেয়ারম্যানের ঘরে। নরম বিছানায় শুয়ে আছেন। মুসা খুব সাবধানে বাইরে থেকে আটকে দিল দরজার লক। তারপর চলে আসলো কিচেনের দিকে। বাড়িতে আসা যাওয়ার সুবিধাতে কোথায় কী আছে সব জানে মুসা, তাই কিচেন খুঁজতে খুব একটা অসুবিধা হলো না। বাড়ির 2টো কিচেন, একটা উপরতলায় আর একটা নিচতলায়। 2 জায়গাতে 2টো গ্যাস সিলিন্ডার। মুসা প্রচণ্ড ধূর্ততার সাথে গ্যাস লিক করে বেরিয়ে গেল বাড়ি থেকে। তারপর খুব সাবধানে স্বাভাবিকভাবে পকেট থেকে একটা সিগারেট বের করে গুঁজল ঠোঁটের ভাঁজে। ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে সিগারেট ধরাতে সময় ব্যয় করল না 2 সেকেন্ড। পরমুহূর্তে আঙুলের টোকা দিয়ে আগুনের কাঠিটা ছুঁড়ে দিল হাওয়াতে। হাওয়ায় ভাসতে থাকে গ্যাসে আগুন ধরাতে বিদ্যুতে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে ঠিক 4 সেকেন্ডের মাথায় বিকট বিস্ফোরণ ঘটল। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড গ্রাস করে নিল পুরো বাড়িটিকে। চরম দুঃখী অসহায় বাবা মা একা একা বসে নিজেদের ছোট্ট টিনের ঘরে, যে ঘরে 2 মেয়ের সাথে ছোট্ট পরিবার গড়ছিল, সেই ঘর আজ শূন্য। শুধু ঘর নেই, আজ শূন্য তাদের সমগ্র জীবন। কোলে পিঠে করা নিজের মুখের আহার তুলে দিয়ে অগণিত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যাদের মানুষ করেছিল সেই 2 মেয়ে আজ তাদের সম্মান, স্বপ্ন, বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে।
এই জীবনে আর কোনো অর্থ নেই তাদের কাছে বেঁচে থাকার, এখন এক অন্তহীন শাস্তি। পৃথিবীর সবচেয়ে অসহায় বাবা মা হয়তো তারাই, যারা সন্তানের জন্য একটা সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে গেলে নিজের সর্বস্ব হারিয়ে ফেলল। লজ্জিত হলো বাড়িকে। তাই কঠিন সিদ্ধান্তে উপনীত হলো দুজনে। মান সম্মান হারানোর সাথে সাথে জীবন মায়াও হারিয়ে ফেললো তারা। ঘরের আড়ালে থাকা দুটো ওড়না বাঁধলো দুজনে। একটাতে বড়, আরেকটাতে ছোট মেয়ে। আজ তাদের ওড়না দিয়ে লাগিয়ে, এমনিতে মেয়েরা বাকি যে অপূর্ণ কাজটুকু না হয় নিজেরাই করবে। মৃত্যুর অন্তিম প্রহরে দুজনকে জড়িয়ে ধরে কাঁদল কিছুক্ষণ, তারপর গলায় বাঁধল ফাঁসিকে। ঠিক তখনই মুহূর্তে হাজির হলো মুসা। এমন সময় মুসাকে দেখে অপ্রস্তুত হলো দুজনে। বসে ঘাবড়ে, মুসা তুই? মুসার চোখ মুখে শান্তি, তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের গলে ফাঁস। সে রাশভারী কণ্ঠে বলে, কি করতেছে? বসে কাঁদল চোখ ভিজিয়ে, অসহায় কণ্ঠে বলল, শেষ করতেছি। মুসার চোখে মুখে পরিবর্তনের সহানুভূতির জায়গায় উল্টো ক্ষোভ প্রকাশ করলো। মায়ের দুটোরে যে সাগরে ভাসায় দিতে লাগছিল, তখন মনে নেই? মাইয়া মইরে যাইয়া মায়ের দুটি বাঁচিয়ে দেয়। জমিলা ভড়কালো, বিহম্বলিত তোপে গলা থেকে বাঁধন খুলে নেমে দাঁড়ালো টুলের উপর থেকে। তারপর মুসার সামনে এগিয়ে গেল। কি কইতেছিস তুই এসব? মাইয়া কার হাতে তুলে দিতে রয়েছিলেন। ওই যখন মায়ের নিয়ে কি করবো তা জানেন? বসির নিজেও থেমে এলো এবার। এবার কৌতূহলী কণ্ঠে বলে, কি ব্যবসা করবো? কালোবাজারে তুলবো মায়েগো? বিস্ময়ে দুজনে বাকরুদ্ধ হয়ে গেল। এটি কি কোচ মুসা? কথা কওয়ার সময় নেই। চেয়ারম্যানের লোক ওইদিকে আইসিতে, তাড়াতাড়ি আসেন আমার লগে। কই যাবো? ঢাকা। আমার ভিটা বাড়ি। শঙ্কিত কণ্ঠে বসির কণ্ঠ। মুসাকে তাড়াহুড়ো দেখে বলল, বাইচে থাকলে সব পাইবেন, আগে পালান। বসির আর জমিলা দুজনে ঘাবড়ে গেছে ভীষণ। মুসার কথা বিশ্বাস করা ছাড়া উপায় নেই। চেয়ারম্যানের বাড়ির ওদিক থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা যাচ্ছে। ভয়ে কলিজা কাঁপছে ওদের। দুজনের প্রয়োজনীয় জিনিস হন্তদন্ত হয়ে তারপর মুসার সাথে বের হলো বাড়ি থেকে। যেতে গিয়েও থামলো, ঘুরে তাকালো তার ঘরটার দিকে। ঘরে তার কালো ইতিহাস ঘাপটি মেরে আছে। যাওয়ার আগে সেসব ধ্বংস না হয়ে গেলে হবে না। সেই দুজনকে থামিয়ে বলে, দাঁড়ান। দুজনে চমকে উঠলো, একে অপরের মুখে চাওয়াচাই করে। মাঝে মুসা একটা শুকনো লাকড়িতে আগুন ধরিয়ে দিতে দিতে ভয়ে শুকনো ঢোক গেলে বসে। আতঙ্ক করে, আগুন? মুসা কিছু বলল না। আগুন হাতে এগিয়ে গেল ঘরের দিকে। মুসার উদ্দেশ্য বুঝতে পেরে বুকটা জ্বলে উঠল জামিলার। নিজের হাতে সাজানো গোছানো সব বাড়িঘর উঠোন আগুনে জ্বলে, তাইতো তো আগুন বুকে লাগবো, ভেতরে সব ঝাঁঝরা হইয়া যাইব যন্ত্রণায়। একটা নারীর কাছে তার সংসারই সব। জামিলা ছুটে এলো, মুসাকে বাধা দিতে বলল, এমন কিছু কইরেন না মুসা। আমি আমার সংসার ছেড়ে যাইতেছি, তুমি আমার সংসার পোড়াইয়ে দিও না। মুসা নিরাবেগ, নির্লিপ্ত। প্রথমে রান্নাঘর থেকে নিয়ে আসা ড্রাম ভর্তি কেরোসিন ঢাললো চারিদিকে। তারপর জড়বস্তি নিয়ে বাড়ির চারিদিকে আগুন ধরাতে ধরল। বাইচে থাকলে আবার সাজাইন। ধরে নেন এটা আপনার কৃতকর্মের ফল। ছোট্ট এক রুমের একটি ফ্ল্যাট, ঘরের ভেতরে একটা মাত্র খাট, পাশে একটা ছোট্ট রান্নাঘর, তার পাশে লাগোয়া একটা ওয়াশরুম। এর বাইরে কোনো আসবাবপত্র নেই। গ্রামে ফিরে যাওয়ার আগে মুসা তার মাকে নিয়ে এই ফ্ল্যাটে থাকতো। বাড়ি এলো একজন বয়স্ক মহিলা। বহু বছর আগে স্বামী মারা গেছে। একজন ছেলে বিদেশে স্থায়ী হয়েছে মাকে দেখে রেখে। আর দুটো ছোট ফ্ল্যাট, একটাতে মুসা থাকতো আর অন্যটা থাকতো অন্য একজন ভাড়াটিয়া। মুসা নিজের মায়ের মতো মহিলার খোঁজ খবর রাখতো। বাজার সদাই থেকে শুরু করে প্রয়োজনীয় সময় হাসপাতালে নিয়ে যাওয়ার সব কাজে পাশে দাঁড়াতো। নিঃসঙ্গ জীবনে ছেলেটার উপর আলাদা একটা মায়া জন্মেছিল বৃদ্ধার। তাই মুসাকে তিনি সবসময় নিজের সন্তানের মতো দেখতেন। মুসা চলে যাওয়ার পর ঘরটা আর ভাড়া দিতে পারেননি তিনি। এত ছোট, তার উপর দেওয়ালের অস্তর নেই, রং নেই। এমন পরিবেশে টাকা দিয়ে থাকতে কেউ আসে না। তাই ঘরটা খালি পড়েছিল। স্বামীকে দিয়ে ফ্ল্যাটটি নূরের জন্য ভাড়া নিয়ে রেখেছে মুসা। বাড়িওয়ালার উপর তার ভরসা আছে। স্বামী মুসার কথা মতো নূর আর নূপুরকে নিয়ে সোজা চলে এসেছে সেখানে। আগে তার মাকে পাঠিয়ে দিয়েছিল এই বাড়িতে। এখন থেকে তারা এখানে থাকবে। এই ছোট্ট, সাধারণ এবং আড়ম্বিত ঘরটি আপাতত তাদের ঠিকানা। বিছানায় এক কোণে নিঃশব্দে বসে আছে নূর। পরনের লাল শাড়িটা এখন বদলানো হয়নি। ভাঁজে ভাঁজে ধুলো, কুঁচকে যাওয়া আঁচলটা লেগেছে রক্ত। মুখ ঢেকে রাখা নিকাব ঘামে স্যাঁতসেঁতে হয়ে লেপ্টে আছে। চোখে মুখে শক্ত, প্রাণহীন। জল নেই, অথচ যন্ত্রণায় টইটুম্বুর। নূপুর এসেছে পর্যন্ত কাঁদছে। শামীম মায়ের কোলে মাথা রেখে ফুঁপিয়ে উঠছে কিছুক্ষণ। ছোট্ট বুকটা কেঁপে
উঠছে প্রতিটি কান্নার শব্দ। স্বামীকে পাশে রেখে গায়ের সার ঘামে ভিজে একাকার। তার সমস্ত দৃশ্যে আটকে আছে নূপুরের শিশুসুলভ মুখটার উপর। একবার তাকালে বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। লাল শাড়ি জড়িয়ে আছে মেয়েটা, রক্তরাঙা আলতা রাঙানো পা দুটো এলোমেলো হয়ে আছে মেঝেতে। ছোট্ট বাঁধনা ঝাঁকিয়ে কাঁদছে সে। চোখের কাজল অবশিষ্ট নেই, অশ্রুর প্লাবনে সব ধুয়ে গেছে। কান্নায় ভিজে যাওয়া মুখটা দেখে মনে হচ্ছে পৃথিবীর সব দুঃখ বুঝি এসে আশ্রয় নিয়েছে এই একজোড়া ছোট্ট চোখে। মেয়েটা আজ কবুল করছে, এই একটা শব্দ উচ্চারণ করে ডেকে এনেছে সর্বনাশ। ওলট পালট করেছে শামীমের পুরো পৃথিবী। বুকের ভেতর লালন করা অনুভূতিগুলো এক মুহূর্তের জন্য হারাম হয়ে গেছে তার জন্য। নূপুর এখন অন্য কারো স্ত্রী, তোকে মুগ্ধ হয়ে দেখার অধিকার আর শামীমে নেই। চোখ ভরে তাকাতে গেলেও মনে হবে সে অন্যের আমানতের দিকে তাকিয়েছে। কি এক জ্বালায় অনুভূতি, একটা তুচ্ছ। শামীমের সমস্ত না বলা অনুভূতির উপর টেনে দিয়েছে স্থায়ী পর্দা। ভাবতেই মাঝে হঠাৎ হাতের মুঠোফোনটা উচ্চস্বরে বেজে উঠল। শামীম নড়ে চড়ে উঠল, ঘোলাটে চোখ জোড়া মুছল শার্টের হাতা দিয়ে। তারপর ফোনটা রিসিভ করে চলে গেল ছাদের দিকে। হ্যালো ভাই। ওপাশ থেকে ভেসে এলো মুষার কণ্ঠস্বর। ওইখানে খবর কি? এই তো ভাই, বিকেলে আইসা পড়ছি। হায়াতি ঠিক আছে, চিন্তা করি না ভাই। ও নিজেই জন্য নিজেই 100 বলা যায় না। শক্ত মানুষের মন বেশি নরম হয়। বাপ মার জন্য একটু তো ভ্যাল ভ্যাল কইরে কানবো। স্বামী হাসলো, তারপর বলল, ছোটটা আইসা পর্যন্ত কান্দিছে। নূপুরের কথা শুনে অবাক হলো মুসা। বিস্মিত কণ্ঠে বলল, নূপুরের সাথে আছে? হ্যাঁ ভাই, থানা থেকে বাড়ি গিয়ে দেখি ওই জোভান নূপুরে। বাকিটুকু শেষ করতে পারল না স্বামী। যন্ত্রণায় দলা রুদ্ধ হয়ে গেল। ঠোঁট কামড়ে নিজেকে সামনে নিতে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, আপনার হায়াতি কি আপনার প্রশিক্ষণ দিয়েছেন? আজকে জোবান ভাইরে কি একটা কোবরা দিছে, দেখলে ওখানে হার্ট অ্যাটাক করতেন। ফালতু কথা রাখ, কি কইসন কি? নূরের আব্বা আম্মারে 4টা লঞ্চে ঢাকা পাঠাইছি। কেন ভাই? এইখানে আইয়া তো গ্যাঞ্জাম করব? এইখানে না, অন্য ঠিকানায় পাঠাচ্ছি। গ্রামের মানুষ একলা একলা ঢাকা শহরে কেমনে কি করবো ভাই? মাথা ধরে না। গ্রামে থাকলে বাঁচতে পারবো না, ঢাকায় কিছু একটা কইরে খাইতে পারবো। বাঁচতে তো পারবো। নূর জানলে জানতে দিবি না। আচ্ছা ভাই। সম্মতিতে মাথা নাড়ল শামীম। আর কিছু বলতে যাবে ঠিক তখনই নূরকে দেখে থতমত হয়ে গেল। নূরের কঠিন দৃষ্টি ভাঙা গলায় বলে, কে? শামীম জিভে ঠোঁট চেপে আমতা আমতা করে এড়াতে চাইল কথা, অথচ নূর 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক তাকিয়ে দৃষ্টি করলো। স্পষ্ট করে বলল, মুসা ভাই। শামীম কী বলবে ভেবে পেল না। কথা ঘুরিয়ে মিথ্যে বলার অবকাশ না পেয়ে একটু উপর নিচে মাথা নাড়ল। হা। নূরের চোখ চিকচিক করে উঠল জ্বলে। সে আচমকা ছোঁ মেরে হাতে নিল শামীমের ফোনটা। শামীম ভরকানো ফোনটা হাত থেকে ফসকে যেতে অস্ফুট স্বরে আওড়াল, আরে নূর। এদিকে নূর কানে ঠেকিয়েছে ফোন, বুকের ধড়ফড়, উন্মাদের নিঃশ্বাসের শব্দ কাঁপছে, হাতের তালু ঘেমে উঠছে, ছোট্ট মুঠোফোনটা ভিজে উঠছে ঘামে। নূর একটা চাপা শ্বাস টেনে নিল ভিতরে। তারপর রয়েছে বলে, হ্যালো মুসা ভাই। সঙ্গে সঙ্গে উত্তর এলো না। একটা কণ্ঠস্বর ভেঙে বিদীর্ণ করে দিল মুসাকে, উন্মুক্ত করে দিল হৃদয়ের অনুভূতি। প্রজাপতি ডানা মেলে উড়ে যাওয়ার অনুভূতি পুনরায় কবর দিতে যাওয়ার অত সময় যত, তার চেয়ে বেশি সময় নিল মুসা। টলমলে ক্লান্ত পা দুটো একটু বিশ্রাম দিতে বসলো। ধপ করে অস্পষ্ট বল। মুসার কণ্ঠ পেতে চাতক পাখির মতো ছটফটে উঠল নূর। উত্তেজিত হয়ে স্বতঃস্ফূর্ত করে বলে, আপনি জেল থেকে পালাইছেন? কই আছেন? ঢাকা কখন এবেন? মুসা এবার আর সময় নিল না। নূরের প্রশ্ন শেষ হতে উত্তর দিল তড়িৎ, কখনো না। তোরে তোর পথ বুঝিয়ে দিছি, এখন আমার পথে আমি যাব। নূরের কলিজা ধড়াস করে কেঁপে উঠল। আপনি কি কইতেছেন মুসা ভাই? কি কইলে খুশি হবি? ফিরে আইলে? ভাঙা গলায় কথাটা বললে আশায় বুক বাঁধল নূর। মুসার পক্ষে একটা সুন্দর উত্তর পাওয়ার আশায় বুকটা ধকপক করলো। অথচ মুসার পছন্দ নিরাশ করতো। মেয়েটাকে নিরাশ করতে আনন্দ পায় সে। শুধু আনন্দ নয়, হয়তো পৈশাসিক আনন্দ পায়। তাই নূরকে এবার আশাহত করে দিতে দিতে ভেসে এলো মুসার ভবঘুরে কণ্ঠস্বর। মুসার জীবনের বাতি নেভানোর কারবার করে তারে দিয়া বাসর ঘরে বাতি নেভানোর কাম হইব না। নূরের মুখটা চুপসে গেল। একটা অপ্রাসঙ্গিক অযৌক্তিক উত্তর পেয়ে কুঁচকে এলো কপাল। তিক্ত কণ্ঠে বলল, আপনি মশকরা করতেছেন? মুসা কণ্ঠে শক্ত। সে কঠিন গলা বলল, তোর লাগে মশকরার সম্পর্ক আমার? নূর নাক ফোলালো।
তাকালো চারপাশে। ততক্ষণে শামীম ছাদ ছেড়ে নেমে গেছে নিচে। ছাদে একা একা অন্ধকারে ছাড়া কেউ নেই। কান্নায় নিঃশ্বাস আটকেছে তার, মাঝে মুখের উপর ঠেসে বাঁধা নিকাব। সে নিকাবটা খুলে দিল। যন্ত্রণায় আগুনে পুড়তে থাকা উত্তপ্ত নিঃশ্বাস মুখ হা করে ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো বাহানা করে বলল, এত কিছু বুঝি না। আপনি ঢাকা আইবেন কখন ওইটা বলেন? আইলে কি হবো? একটা সংসার হইব। নূর জবাব দিল দ্বিধাহীন। অথচ মুসা কাঠখোট্টা হিসাব। বয়স হিসাব কর, মাত্র 18তে পা রাখছে। জীবন শুরু করার আগে শেষ করার জন্য লাফালাফি করার কারণটা কি? নূর আহত গলা বলল, আপনি। কারণ আপনি আমার জীবন মানে শিখাইছেন। আপনি কই হারাই যাইতেছেন? জীবনের মানে শিখাইছি বাইচে থাকার জন্য, আমারে ধৈর্য রাখার জন্য না। আমি যার জন্য আত্মরক্ষা শিখেছি তারে আত্মা দিয়ে আগলায় রাখতে চাই। আমি খড়খড়া শুষ্ক বালক। ধৈর্য রাখতে জন্য হাতের মুঠো যতই শক্ত করবে তত ঝরঝর ঝইরে যাবো। আমার ভাগ্য তো ফুটা কলসির মতো, যত সুখ ঢালি তত ঝরে যায়। দোষ তো আপনার না। নিজের মূল্য কইরা ধইরে রাখার কি দরকার? সুখে যদি থাইকা যাওয়ার অভ্যাস না থাকে। আমার গল্প সেই কবেই শেষ। আমার নতুন বইয়ের পড়ার ধৈর্য কার আছে? মূল্য তো বাপ-মাই দেয়নি। মিনিট পাঁচেকে চলল যুক্তিতর্ক। মুসা ছেড়ে দেওয়ার যুক্তি দিল, আর নূর ধরে রাখার। অথচ কেউ কাউকে হারাতে পারল না। মুসা বিরক্ত হলো। পকেট হাতে দেখলো একটা সিগারেট অবশিষ্ট আছে। এটা শেষ হয়ে গেলে বাকি 4 ঘন্টা তর্কাতে হবে। আপাতত থাক। হায়াতি তার নিজস্ব নেশা। শেষবারের মতো কথা বলে নেশা কাটিয়ে দিলে মন্দ হয় না। পকেট থেকে বের করা সিগারেটটা পুনরায় পকেটে রেখে মুসা কথা বলল পিপাসা অথচ কণ্ঠে কথাটা টেনে বলল, আজহারে পেঁচাল কম্পা, জরুরি কিছু বলার থাকলে বল, নয়তো ফোন রাখ। নূরের চোখ ভেজা, শাড়ির আঁচল হুটোপুটি খাচ্ছে ছাদের মেঝেতে। সে ফোন রাখতে অস্বীকৃতি জানলো। অভিমানী কণ্ঠে বলল, আগে বলেন আপনি আইবেন। মুসা স্মিত হাসলো। অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে খুঁজলো তারা, অথচ একটা তারারও দেখা না পেয়ে হতাশ হয়ে বলল, মুসা, মিথ্যে আশা কাউরে দেয় না, কিন্তু আমার চাই। আমায় চাইলে বড়জোর গল্পে পাবি, কিন্তু সেই গল্পে থাকবো, শেষে থাকবে শুধু অসমাপ্ত হাহাকার। ছোট থেকে তো অভ্যস্ত। হাহাকারের ভয়ে আমায় দেখে লাভ নেই। কথাটা বলতে গিয়ে হেসে ফেলল নূর। মুসা নিরুত্তর করে বলল, কলঙ্কিত হবি। মুসার স্পর্শে পাপ হবে। তার হাতের উষ্ণতা, দগ্ধ ভাব, সব পবিত্রতা। পৃথিবীর আঙ্গুল তুলে তামাশা করবো তোরে। নূর ভয় পেল না। কলঙ্ক এখন আর ভয় লাগে না। উদাসীন করে বলল, পৃথিবী আঙ্গুল তুলুক, আপনি শুধু পাশে থাকবেন, আমি কলঙ্ক নিয়ে বাঁচবো। মেয়েটার সব কথা ঘুরিয়ে পিছিয়ে এক জায়গাতে থামাতে বিরক্ত হলো মুসা। মেজাজ বিগড়ে গিয়ে ভীষণভাবে সে নূরের সমস্ত অনুভূতিতে এক প্রকার কটাক্ষ করল। নতুন নতুন প্রেমে পড়লে প্রেমিকের পাদও দিল ভাল লাগে। নূর ক্ষোভ পুষল। মুসার এমন খামখেয়ালি উত্তরে বড্ড পুড়ল। বুক তপ্ত কণ্ঠে বলল, আমার কথা কি আপনার কাছে মশকরা মনে হয়? খোদা আপনার বুকে প্রেম দেওয়ার আগে আপনার মুখে ঠাডা ফেলাইতে পারল না? মুসা সসূচক শব্দ করে হেসে ফেললো। খুব সাবধানে লুকিয়ে গেল বুকের ভাঙন। কাঠখোট্টা স্বরে বলল, আমার প্রেম পইড়া ঠিক করস নেই। ছন্ন ছাড়া মুসার প্রেম বোঝে না। মুসার কথা শুনে নরম হয়ে গেল নূরের কণ্ঠ। কোমল স্বরে বলল, আপনার সাথে বাঁচার স্বপ্ন যদি প্রেম হয়, তাহলে আমি প্রেমে অন্ধ। আপনি ছাড়া পথ দেখানো কেউ নেই। তোর প্রেম কবিতা, কিন্তু তোর প্রেমিক শব্দহীন কাগজ। দুজনের মাঝে বড্ড অমিল। ফোনের ওপাশে মুসার গলার ভাঙন স্পষ্ট টের পেল নূর। উপহাস করে বলল, ভাঙবেন, কিন্তু মস্ত পাবেন না। আমি ভাঙলে খুশি হবি? আমারে নিয়া খুশি নিয়ে ভাবেন? সাহস নিয়ে ভাবি। কেন? বয়সের তুলনায় সাহস বহিতে। কোথায় কোন জায়গায় ব্যবহার করবি শিখাইতে পারিনি। তাহলে তো শেখানোর জন্য হইলে ফেরা উচিত। সব শিখিলে আত্মনির্ভরশীল কইমা যাইব। নিজের কাঁধে নিজের দুনিয়া বইতে শেখ। নিজের কাঁধে নিজের দুনিয়া বইতে শিখতে যদি ক্লান্ত হই, আপনার কাঁধে মাথা রাখার ইচ্ছা জাগে, কই পামু আশ্রয়? নিজের ক্লান্তি নিজে বইতে শেখার জন্য একলা ছাড়লাম। আমি কারো আশ্রয় হইতে চাই না। আমি চাই তুই এমন আকাশ হ, যার নিচে অন্যরা আশ্রয় খুঁজবে। আমারে আকাশ বানানোর স্বপ্নটা আকাশ ছোঁয়ার মতো বড় হয়ে গেল না? মুসা ছোট স্বপ্ন দেখে ছোট লোকই করে না। পারমু আমি। পারবি? কখন কোন মাইয়া এত বড় স্বপ্ন ছুটতে দেখছেন? তোরে দিয়েই তো দেখছি। তুই দেখে দিবি। মাইয়ারে চাইলে সব পারে, কোমলতা ভেঙে জয় করতে অসাধ্য। আমি তো আপনারে জয় করতে পারলাম না।
জীবনে প্রথম হিসাব ভুলের দাগ পড়ে গেল। ভুলভাল না ভাইবা ভুলে থাকিস। আপনি গোটা একটা জীবন্ত ভুল বলতে চাইলেও আর বেশি মনে পড়ে। তাইলে মনে রাখিস, আমায় না রাখলেও আমার কথাগুলো অক্ষরে অক্ষরে মনে রাখিস। দীর্ঘশ্বাস ছাড়ল নূর। বুকের মাঝে জীবনের সবটুকু আক্ষেপ ঢেলে অস্ফুট স্বরে বলল, বলেন। মুসা সমতল গলা বলল, স্কেলটা সঙ্গে রাখবি কেন? স্কেল আর তুই একই রকম কেমনি? দুটোই সাধারণ, বাইরে থেকে ধার দেওয়া বোঝা যায় না। পরিষ্কার করে বলেন। নারী কোমলতার প্রতীক আর স্কেলের পরিমাপের। প্রতিটি নারীর হাতে যেমন স্কেল রাখা দরকার, যেদিন শকুনিরে জানবে প্রত্যেকটা নারীর হাতে সেদিন সীমার টানার ক্ষমতা আছে, সেদিন তারা নারীর শরীর সাহস না দেখাইয়া ভয় পাইব। বুঝছি, আপনার মাথায় অনেক বুদ্ধি। আপনি থাকলে আমার জীবনটা সহজ হয়ে যাব। সহজ হইলে জীবনের মর্ম বুঝবি না। নেমে এলো নির্ভরতা, দীর্ঘ ভারী অসহ্যকর নীরবতা। দুটো মুঠোফোন, দুই প্রান্তে দুটো মানুষ, মাঝখানে জমে আছে ঝুড়ি ঝুড়ি মান অভিমান, অভিযোগের অনুযোগ, শত না বলা স্তূপ। সবটুকু উজাড় করতে করতে দুজনে ক্লান্ত। শব্দগুলো থেমেছে, কিন্তু অনুভূতি নেই। দীর্ঘ বিরতি, অথচ কথোপকথন থামল না। কেবল শব্দের ভাষা বদল, বাক্যের জায়গায় নিল নিঃশ্বাস, আর উচ্চারিত সংকল্পের বদলে একে অপরের কানে পৌঁছাতে লাগলো বুকের ভেতরে ধড়ফড় করতে থাকা হৃৎস্পন্দন ভাষা। যে ভাষায় শব্দের প্রয়োজন হয়, শুধু অনুভূতিরা একে অপরকে ছুঁয়ে যায়, বিলি কেটে যায় বুকের পাপাসে। নূরের ছাদের রেলিং ঘেঁষে বসে পড়ল, ফোনটা দুহাতে চেপে ধরল বুকের মাঝখানে, চোখ বন্ধ করে বিড়বিড় করে আওড়ালো, আমি তো তেমন একটা সহজ জীবন চাই না মুসা ভাই, আপনার চাই। আপনার লগে একটা ছোট্ট সংসার চাই। আমি চাই আপনার প্রতিদিন হইতে, আপনার চন্দ্রিমার সন্ধ্যার নাম হইতে। আমি চাই আপনার ক্লান্ত দুইটা চোখ আমার মুখে আইসে একটু বিশ্রাম নিক। আমি আপনার বুকে মাথা রাখতে চাই মুসা ভাই, সেই ঠিকানায় আজীবন ভাড়াটিয়া হইতে চাই। আপনি আমার হইলে কি খুব বেশি গুনাহ হইয়া যাব মুসা ভাই? আপনি আমার হইলে কি রাজপথে হরতাল হইব, নাকি দুনিয়াবাসীর নদী শুকাইয়া যাব একদিন? আপনি আমার হইলে কার এত বড় সর্বনাশ হইব বলেন তো? কোন আকাশের রং নীল রঙে ফিরাইব? কোন ঋতু তার ফুল ফোটাতে ভুইলে যাব? কোন পাখি তার বাসা হারাইব? আমার একটু কইবেন? নূরের বুক ভরা আশ্বাসে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। নিঃশ্বাসের উষ্ণতা মিলিয়ে গেল নির্মল রাতের বাতাসে। সে শব্দ মুষার কান পর্যন্ত না পৌঁছলে বুকের ভিতর টের পাওয়া গেল এক দগ্ধ অনুভূতি। মুসা মাথা তুলে তাকালো নিঃসম অন্ধকার আকাশের দিকে। ঠোঁট দুটো কাঁপল। নিরেট কণ্ঠে বিড়বিড় করালো, লোভ হয়, বড্ড লোভ হয় জড়াইয়ে ধরিয়া, আষ্টে পৃষ্ঠে জড়াই ধরা গন্ধ শুকিত শরীরে। মন চাই পূরণ করে দেয় তোর সমস্ত আকাঙ্ক্ষা, গড়ে দেয় একটা চড়ুই পাখির সংসার। কিন্তু আমি জড়াই ধরলে যদি আমার কপালে যত অমঙ্গল তোর কপালে ভাগ চায়, তাহলে তো নদী শুকানোর চেয়ে বড় সর্বনাশ হইব। সব ফুল সব হাতে মানায় না হায়াতি। মুসা ডুবন্ত সূর্য, তার জীবন কখনো চন্দ্রিমা সন্ধ্যা আসে না। তোরে নাম কি করে দিই বলো তো? তুই এই বুকের আজীবন ভাড়াটিয়া হইতে চাস, অথচ আমি নিজেই এক অস্থায়ী বাসিন্দার। প্রতিদিন একটু একটু করে উচ্ছেদ হই। তোরে কোন অধিকারে এই ভাঙা ঘরের চাবি দিমু বল? ক্ষতি হয়ে যাইব, বিশ্বাস কর। দুনিয়ার কারণ হোক, তোর ভীষণ ক্ষতি হয়ে যাব। নীরবতার বুকে নিয়ে শেষে একটা দীর্ঘ আলাপন। শব্দটা থেমে গেল, ক্লান্ত হলো নিঃশ্বাস, অথচ অনুভূতি ক্লান্তি নেই। দুজনের মাঝখানে অবিরাম যাতায়াত তাদের। ফোনে দুই প্রান্তে দুটো মানুষের মাঝে অদৃশ্য বিচ্ছেদের প্রহর, আর সে প্রহর ধীরে ধীরে তাদের হৃদয়ের চারপাশের বিষণ্ণতার লতা জড়িয়ে দিচ্ছে। সে প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতম করার প্রচেষ্টায় মরিয়া তার। চুপ করে আসুস কেন? কথা শেষ হইলে ফোন রাখ। নিঃশব্দ ভেঙে খড়খড় কণ্ঠনালীর মিলন ঘটালো মুসা। ওপাশে নূর ঠোঁট কামড়ে ধরে চোখের জল সামলানো। ভেজা গলা বলল, শেষ একটা কথা কমু। মুসা রুক্ষটা টানলো গলায়, শুষ্ক গলা বলল, এক লাইনে শেষ কর। নূর ঝরঝর করে কেঁদে ফেলল। মুছে নেওয়া শুষ্ক চোখ ভিজেল। কত শত জমে থাকা বুকের ভিতর এক জীবনের অপেক্ষা, এক পৃথিবীর ভালোবাসা, হাজারটা অপূর্ণ স্বপ্ন, সবই তো বলা। অথচ ভাগ্য তাকে সুযোগ দিল মাত্র এই এক লাইন। এই এক লাইন কি
বলে মনের আকুতি মেটাতে বুঝতে পারল না নূর। আপনারা ছাড়া থাকতে কষ্ট হইব। মুসা হাওয়া উড়িয়ে দিল গলার স্বর একই রকমের গম্ভীর রেখে বলল, আমার সঙ্গে থাকলে আরও কষ্ট হবে। দিন রাত 24 ঘন্টা মধ্যে 22 ঘন্টা স্বরবর্ণ পড়তে পড়তে চোখের জল আইয়ে পড়ত, কিন্তু নিস্তার পাইতে না। আর কথা কইতেছেন? কথাটা বুঝতে না পারে ভুরু কুঁচকেল নূর। ফিসেল হাসল মুসা, ঠোঁট কামড়ে বলল, বড় হ, পিচ্ছি বউ দিয়ে মুসার পোষাইবে না। এতক্ষণ কথার মানে বুঝে ফেলে নূর। বুঝতেই বদলালো মুখের রং। মুসাকে ভর্ৎসনা করে বলল, আপনার মুখে ঠাডা পড়া উচিত। মুসা আর নিঃশব্দে হাসল না, শব্দ করে হু হু করে হাসল। পকেটে রাখা সিগারেটের বড্ড প্রয়োজন পড়ল এখন। সে দিয়ে কানের সাথে ফোনটা চেপে ধরে সিগারেটটা ধারালো, তারপর সুখ টান দিতে দিতে হাত বুলালো জারা পড়া বুকের মাঝে। অস্পষ্ট আওড়াল, বুঝে পড়ুক। কথাটা শেষ করা হলো না, তার আগে হঠাৎ বিকট শব্দে থরথর করে কেঁপে উঠল মুসার কণ্ঠ। শব্দটা মুঠোফোনের ক্ষুদ্র স্পিকার ভেদ করে সোজা এসে হানা করলো নূরের বুকে। এক নিমিষে জমে গেল হৃৎস্পন্দন। বুকের ভিতরে ধকধক করতে থাকা হৃদয়টা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আতঙ্কে হাত কেঁপে উঠতে মুঠোফোনটা ফিচেল গেল আঙুলের ফাঁক গলে। নূর মরিয়া হয়ে আঁকড়ে ধরল, কান চেপে ধরে ওপাশের পরিস্থিতি আন্দাজ করার চেষ্টা করতে পারল প্রাণপণে। আঙুলগুলো কাঁপছে, ঘামে ভিজে উঠছে হাতের তালু। মুখের সমস্ত রক্ত সরে গিয়ে ফ্যাকাশে উঠছে চেহারা। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ছিন্ন বিচ্ছিন্ন ভেসে এলো গগনবিদের চিৎকার, আয়া! কি হলো? নূরের কণ্ঠে কাঁপুনি। কাঁপতে থাকা আঙুল মুঠোফোনটাকে আরো শক্ত করে চেপে দিল। হড়বড়ে বলল, ওই ওই মুসা ভাই, কি হলো? কি হলো আপনার? কোনো উত্তর এলো না। ওপাশে কেবল অস্পষ্ট শব্দ, বিশৃঙ্খলা কিছু আওয়াজ। নূর উন্মাদের মতো হয়ে উঠল আরো বেশি। পাগলের মতো বারবার ফোনের স্ক্রিনে হাত বুলোতে লাগলো। কাচের ওপাশটা ভেদ করে মুসার কাছে পৌঁছে যেতে পারলে পাগলামিতে ভুলল না। বুক ফাটা আর্তনাদ ভরে নিস্তব্ধকে ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে পড়লো চারদিকে। ওই মুসা ভাই, সাড়া দেন! চিৎকার শুনে দৌড়ে এলো শামীম। রাতের অন্ধকারে এখন ধীরে ধীরে গলে যাচ্ছে এই আধো আলোয় প্রথমবারের মতো নূরের মুখখানি স্পষ্ট দেখতে পেল শামীম। মুখে নিখাব নেই, শিশির ভেজা ভোরের মতো নির্মল, অথচ আতঙ্কে বিবর্ণ মুখ। এমন রূপ যা দেখে যে কোনো পুরুষের হৃদয় এক মুহূর্তের জন্য থমকে যাবে। অথচ আজ শামীমের চোখে সেই সৌন্দর্য কোনো আবদান ছিল না। বুকে জেগে উঠল না কোনো নিষিদ্ধ আকাঙ্ক্ষা। নূরের উন্মাদ আর্তনাদ ছাপিয়ে গেল সব। শুধু বড় ভাইয়ের উৎকণ্ঠা নিয়ে ছুটে এলো নূরের কাছে, জানতে চেয়েছিল কি হয়েছে। নূর নিজের চুল মুঠো করে খামচে তুলল। উন্মাদের মতো কাঁপতে থাকা হাতে মুঠোফোনটা বারবার নিজের বুকে, কপালে, ঠোঁটে ছুঁয়ে আবার কানে তুলল। চিৎকার করলো, মুসা ভাই, মুসা ভাইয়ের কিছু হয়েছে। শামীম ভাই, মুসা ভাইয়ের কাছে যাইতে হইব আমায়। কলঙ্কের কারুকাজ, পর্ব 13। সবাই রিকোয়েস্ট করো কলঙ্কের কারুকাজ। কলঙ্কের কারুকাজ দেরি দেরি করে দিব। যত গল্প শুরু করছি প্রত্যেকটাই এন্ড অবধি দিব, শুধু চ্যানেলের সাথে থাকো।